কথা ও গল্পের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের কাহিনী অবলম্বনে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের রচনা অলাদ চক্র গল্পের পূর্ববর্তী অংশের পরবর্তী পর্ব। পরের দিন সকালে অতিথিশালার পরিচারক রঘু এসে ছোট বেতের ধামায় করে চিড়ে আর নারকেল জল খাবার দিয়ে গেল। বেশ নিয়ম এদের। অতিথি স্বাচ্ছন্দ্যের জন্য সর্বদাই ব্যস্ত। বনেদিয়ানা একেই বলে। জল খাবার খাচ্ছি, এমন সময় রঘু আবার এসে বলল, ঠাকুরমশাই, আপনি কি আজও নিরামিষই খাবেন? কাল রাত্রে হঠাৎ কোনো ব্যবস্থা করে ওঠা যায়নি। যদি আমিষ আহারে আপত্তি না থাকে তাহলে তার ব্যবস্থা দেখি। হেসে বললাম, আপত্তি আর কি? আমি কি বুষ্টম যে মাছ মাংস খাবো না? কিন্তু ওসব করবার দরকার নেই, আমি আজই চলে যাব। অবাক হয়ে রঘু বলল, চলে যাবেন কেন? যেতে তো হবে, তাই না? অতিথি কি চিরদিন থাকে? মাথা চুলকে রঘু বলল, সে তো ঠিকই ঠাকুরমশাই, তবে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আপনি জল খান, আমি নায়েব মশাইকে খবর দিচ্ছি। একটু বাদেই নায়েব মশাই এসে হাজির হলেন। গোলগাল চেহারার মধ্যমাকৃতি মানুষটি ভারী সজ্জন। হেসে বললেন, ঠাকুরমশাই, আজ নাকি চলে যাওয়া স্থির করেছেন? কিন্তু তা তো হবার নয়। বললাম, সে কি, আমি অতিথি না বন্দী? জিভ কেটে নায়েব মশাই বললেন, না না, অমন বলবেন না। বন্দী হতে যাবেন কেন? আসলে আপনি অতিথি হয়ে আছেন শুনে বড় কর্তা আপনার সঙ্গে একটু আলাপ করতে চেয়েছেন। কাল তো দেখা হয়নি। এ বাড়ির বড় কর্তা মানে জমিদার মশাই? আগে হ্যাঁ, খুব ভালো লোক, থেকেই যান আজকের দিনটা। থেকে গেলাম। এক এক জায়গায় অতিথি হয়ে থাকতে মন্দ লাগে না। মুখুজ্জেদের বাড়িও তাই। বেশ শান্ত আর স্নিগ্ধ পরিবেশ। ভাঙা কার্নিশে পাখি উড়ে এসে বসছে। বাড়ির ভেতর থেকে উঁচু গলায় কথা বলার কোনো আওয়াজ আসছে না। সবচেয়ে বড় কথা, কর্মচারীরা প্রত্যেকে ভদ্র, কেতাদুরস্ত এবং মিষ্টভাষী। ভৃত্যকে দেখেই প্রভুকে চিনতে পারা যায়। কিছুক্ষণ বাদে রঘু এসে বলল, চলুন ঠাকুরমশাই, বড় কর্তা এসে কাছারির বারান্দায় বসেছেন। তার সঙ্গে গিয়ে 4-5 ধাপ টানা লম্বা সিঁড়ি বেয়ে বারান্দায় উঠতেই বাড়ির কর্তাকে দেখতে পেলাম। দীর্ঘদেহী, ফর্সা মানুষ, উজ্জ্বল বড় বড় চোখ, কোঁকড়ানো চুলে মাঝখানে সিঁথি করা, পরনে তাঁতের ধুতি আর হাতকাটা বেনিয়া। বয়স বছর 50 কি 52 হবে। যাকে বলে সুপুরুষ। বারবার তাকিয়ে দেখতে ইচ্ছা করে। হেলান দেওয়া চেয়ারে আতশোয়া হয়ে আলবোলায় তামাক খাচ্ছিলেন। আমাকে দেখে সোজা হয়ে বসে হাত জোর করে বললেন, নমস্কার, বসুন। কাল একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, আলাপ করা হয়ে ওঠেনি। তাই নায়েব মশাইকে বললাম, যান নিয়ে আসুন ওকে, একটু গল্প করা যাক। আজ থাকছেন তো? হেসে বললাম, রাজার হুকুম মানতেই হবে। জমিদার বাবুর নাম দেবদর্শন মুখোপাধ্যায়। নামটা কিছু আগে নায়েব মশাইয়ের কাছ থেকে জেনেছি। তিনি বললেন, তামাক চলে? তা চলে। ওরে, কে আছিস?
ঠাকুর মশাইকে তামাক দিয়ে যা। চলতি তামাক দিবি না, আমার থেকে দে। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, 1 নম্বর গয়ার আম্বুড়ি খেয়ে দেখুন দেখি কেমন লাগে। যে তামাক এতক্ষণ উনি খাচ্ছিলেন সেটাই যদি 1 নম্বর গয়ার অম্বুড়ি হয়, তাহলে জিনিসটা নিঃসন্দেহে ভালো। গন্ধে চারিদিক আমোদিত করেছে। চাকর তামাক দিয়ে গেল। মৌচ করে টানতে শুরু করলাম। দেবদর্শন বাবু বললেন, রাজার হুকুম শুনলে আজ হাসি পায় বটে, কিন্তু এককালে লোকে আমাদের রাজাই বলতো। ভেঙে পড়েছে বটে, তবু বাড়িটা দেখলে হয়তো সেটা কিছুটা আন্দাজ করতে পারবেন। ঠাকুরদার আমল থেকে পতনের শুরু, আর আজ এই যা দেখছেন, এসব কথার কোনো উত্তর হয় না। চুপ করে তামাক খেতে লাগলাম। একটু পরে দেবদর্শন বাবু বললেন, প্রায় 150 বছর আগে আমার পঞ্চমূর্ধতন পূর্বপুরুষ জয়দর্শন মুখোপাধ্যায় এই গ্রামের প্রতিষ্ঠা করেন। তার নামেই গ্রামের নাম। সে সময় আমাদের প্রতিপত্তি ভাবতেও পারবেন না ঠাকুরমশাই। জয়দর্শনের পিতা নবাবী আমলে উড়িষ্যায় কি একটা গুরুত্বপূর্ণ বিভাগের দেওয়ানি করে বিপুল ঐশ্বর্য সংগ্রহ করেছিলেন। নবাবের কাছ থেকে অবসর নিয়ে তিনি এই গ্রাম এবং কাছাকাছি অনেক ভূ সম্পত্তি কেনেন। অনেক অর্থ সম্পদ উপার্জন করলেও নবাব সরকারে চাকরি করার ভূ সম্পত্তি অধিকারী না হলে সমাজে স্থায়ী মান্যতা লাভ করা যায় না। কিন্তু সম্পত্তি কিনে লোকবসতি গড়ে তোলবার আগেই তার মৃত্যু হয়। সে কাজ দক্ষতার সঙ্গে শেষ করেন জয়দর্শন। সবাই বলতো রাজা জয়দর্শন। প্রজারা তাকে ভয়ও যেমন করত, তেমনি ভালোবাসত। শুনেছি তার আমলে জয়তলা এবং আশেপাশে কখনো ডাকাতি হয়নি। হলে ডাকাতদের রেহাই ছিল না। ধুমধাম করে মুখুজ্জে বাড়ির দুর্গোৎসব হতো। বোধনের দিন থেকে বিজয়া রাত্রির পর্যন্ত গ্রামের কারো বাড়িতে উনুনে আঁচ পড়ত না। জমিদার বাড়ির নেমন্তন্ন ছিল সকলের। এই পর্যন্ত বলে মুখুজ্জে মশাই থামলেন। কি একটা মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে বললেন, ভালো কথা, আপনার পাঁঠার মাংস চলে তো? বললাম, খুব চলে। কালী রায় মশাইকে বলেছি আমি মাছ মাংস সবই খাই। আজ সকালে রঘু জিজ্ঞেস করছিল। সাহস করে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? অবাক হয়ে বললাম, ও কি কথা, নিশ্চয়ই বলবেন। দেবদর্শন বাবু বললেন, আপনি কি সপাক ছাড়া আহার করেন না? করি বই কি, কেন করব না? আমারও সব বাতিক নেই। তবে কাল নিজে কষ্ট করে রান্না করতে গেলেন কেন? অবশ্য সে আমাদেরই দোষ। অতিথিশালার সাধারণ নিয়ম অনুযায়ী আপনাকে সিধে দেওয়া হয়েছে, আপনি নিজে তো আর বলবেন না। আমিও কাল ব্যস্ত থাকায়। আর রঘু, এই রঘু। রঘু এসে দাঁড়াতে মুখুজ্জে মশাই বললেন, শোনো, ঠাকুর মশাইকে আজ থেকে আর সিধে পাঠাবে না। উনি আমার সঙ্গে বাড়ির ভেতরে খাবেন। যাও, বাড়ির ভেতরে বলে এসো। আর হ্যাঁ, এই তামাক বদলে দাও। একটু পরে রঘু এসে নতুন সাজা কোলকে বসিয়ে দিয়ে গেল। বারদুই আরামের টান দিয়ে দেবদর্শন বললেন, সূক্ষ্ম বিষয় বুদ্ধি না থাকলে কোনো ঐশ্বর্যই চিরস্থায়ী হয় না। জয়দর্শন এবং তার পিতা শ্রম এবং বুদ্ধি দিয়ে যা গড়ে তুলেছিলেন, পরের 2-3 পুরুষে তা সব প্রায় শেষ হয়ে গেল। সবচেয়ে বড় কারণ একতার অভাব। সংসার বড় হতে লাগলো, লাগাম কার হাতে থাকবে তা নিয়ে বিরোধ শুরু হলো। ফলে অনিবার্যভাবে এতদিনের ঐতিহ্যপূর্ণ পরিবার
টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে লাগলো। বর্তমানে এই গ্রাম ছাড়া কত জায়গায় জয়তলার মুখুজ্জেরা ছড়িয়ে আছে, সন্তুষ্ট কেউই নয়। সকলেরই ধারণা সে তার ন্যায্য প্রাপ্যের চেয়ে কম পেয়েছে। আমি ঝগড়াঝাটি করিনি, কিন্তু বাপ পিতামহের এই ভদ্রাসন দৃঢ়ভাবে ধরে রেখেছি। টাকা না পাই, স্মৃতি থাক। চিরদিনই আমার গল্প শুনতে ভালো লাগে, আর ভালো লাগে এই রকম পড়ন্ত বনেদি বাড়ির পরিবেশ। এসব বাড়ির প্রতিটি ইঁটে, কার্নিশে, বটগাছের চারায়, বারান্দার বাঁকে বাঁকে পুরনো দিনের গল্প মিশে আছে। কাদের যেন সব ফিসফাস কানাকানি। হঠাৎ আধো অন্ধকারে কে যেন কোথায় হেসে উঠল। মিলে আসা ধূপের গন্ধ পাক খায় আনাচে কানাচে। দেবদর্শন আবার বলতে শুরু করলেন, আমাদের পরিবার শেষ বড় ধাক্কা খেল আমার বাবার আমলে। ঠাকুরদাকে বাবা দেবতার মতো শ্রদ্ধা করতেন। ঠাকুরদার মৃত্যুর পর বাবা স্থির করলেন একটা অসাধারণ শ্রাদ্ধের আয়োজন করে সবাইকে দেখাবেন নিজের বাবাকে তিনি কতখানি ভালোবাসতেন। খুবই ছেলে মানুষই, সন্দেহ নেই, কিন্তু বাবা এটা করলেন সত্যি সত্যি ঠাকুরদাকে ভালোবেসে। তখনকার যুগে বড় বড় ধনী পরিবারে অন্নপ্রাশন, বিয়ে, শ্রাদ্ধ বা দুর্গোৎসব নিয়ে ভয়ানক রেষারেষি ছিল। কে কতটা জাঁকজমক বা খরচ করল সে ব্যাপারে প্রতিযোগিতা। বাবা কিন্তু এসব সামাজিক দলাদলি আর লোকজন দেখানো ভরং একদম পছন্দ করতেন না। আসলে তিনি এইভাবে ঠাকুরদার স্বর্গস্থ আত্মাকে দেখাতে চাইলেন তার শ্রদ্ধা কতটা গভীর ছিল। আপনি পণ্ডিত মানুষ, কত রকম শ্রাদ্ধ হয় নিশ্চয়ই জানেন। সবচেয়ে অনাড়ম্বর হল তিলকাঞ্চন শ্রাদ্ধ, তারপর ষোড়শোপচার, তারপর বিষদুৎসর্গ, তারপর দান সাগর। এই দান সাগরে গিয়ে সবাই থেমে যায়, মানে ওই পর্যন্ত যারা পৌঁছাতে পারে। কিন্তু এর চেয়েও বড় মাপের শ্রাদ্ধ আছে, তা হল, বললাম, দ্বিজ দম্পতি শ্রাদ্ধ। দেবদর্শন একটু যেন অবাক হয়ে আমার দিকে তাকালেন, তারপর বললেন, আপনি জানেন? অবশ্য আপনি তো জানবেনই। দ্বিজ দম্পতি শ্রাদ্ধে তিলকাঞ্চন থেকে দানসাগর পর্যন্ত সবই করতে হয়। তারপর আমন্ত্রণ করে আনা এক ব্রাহ্মণ যুবক আর এক কুমারী ব্রাহ্মণ মেয়ের বিয়ে দেওয়া হয় ওই মণ্ডপে। তাদের ভূমিদান করতে হয়, মেয়ের গয়না, ছেলের যাবতীয় দাবির জিনিস দিতে হয়। তাদের ঘর বসত করিয়ে ভবিষ্যতের সমস্ত সংস্থান করে দিতে হয়। বুঝতে পারছেন কাণ্ডখানা? সমস্ত ক্রিয়ায় যা ব্যয় হয়, একজন ধনবান মানুষ সারা জীবনে তা উপার্জন করতে পারে না। আমার তখন খুব ছোটবেলা, এই বছর 5 বয়স হবে। আবঝা আবঝা মনে করতে পারি দূর দূর গ্রাম থেকে নিমন্ত্রণপত্র পেয়ে ব্রাহ্মণ পণ্ডিতদের হাতে দানের জিনিস হিসাবে বাসনপত্র, শাল দোশালা আর স্বর্ণরৌপ্যখণ্ড তুলে দেওয়া হচ্ছে। দ্বিজ দম্পতি হাসি মুখে বসে আছেন আসরে। উপস্থিত লোকজন তাদের সাক্ষাৎ বিষ্ণু আর লক্ষ্মীজ্ঞানে প্রণাম করছে। এই গ্রামেই তাদের বসত করানো হয়েছিল। তাদের দুজনের কেউ আজ আর জীবিত নেই, তবে তাদের সন্তানেরা আছে। দক্ষিণা হিসেবে পাওয়া সেই ভূসম্পত্তির উপসত্ত্ব থেকে তাদের ভালোভাবেই চলে যায়। আমাকে তারা দাদা বলে ডাকে। বললাম, আপনি ভাগ্যবান, এ জিনিস নিজের চোখে দেখেছেন। ঠিকই। শ্রাদ্ধ শেষ করে ভাটপাড়া থেকে আসা পুরোহিত বাবাকে বলেছিলেন, রামরূপ মিশ্রের ক্রিয়াকাণ্ড বাড়িধি বলে যে বিখ্যাত বই, তাতে দ্বিজ দম্পতি শ্রাদ্ধের উল্লেখ পেয়েছিলাম। পরে বাবার কাছে কাজটা শিখেছি, কিন্তু সে তো পুঁথিগত বিদ্যা। দেখলাম আর নিজের হাতে করলাম আজ প্রথম।
বাংলাদেশে এই জিনিস আর কোথাও হয়েছে বলে শুনিনি। থেমে গিয়ে দেবদর্শন আবার জোরে ডাকলেন, রঘু, এই রঘু। রঘু তার প্রভুর কখন কি প্রয়োজন সব বুঝতে পারে এবং সেজন্য আগে থেকে প্রস্তুত থাকে। ডাক শোনা মাত্র সে এসে কোলকে বদলে দিয়ে গেল। এবার তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা ভাবছ আবার কি করে পৈতে ধারণ শুরু করলাম, সে গল্প বলতে গিয়ে কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। তা নয়, জীবনের সব কাহিনী একটার সঙ্গে আরেকটা জোড়া। কোনো একটা বলতে শুরু করলে অন্যগুলোই টান পড়ে। তাছাড়া বকবক করা বয়স বাড়বার একটা লক্ষণ। আর বকবো না থামব? সর্বনাশ, তারানাথ বলে কি? এই বকুনির লোভেই তো তার কাছে আসা। বললাম, বলতে থাকুন, বলতে থাকুন, তেমন হলে সারা রাত বসে শুনব। তারানাথ পরিতৃপ্ত মুখে নতুন পাসিং শো ধরালো। যে গল্প বলতে ভালোবাসে এবং ভালো গল্প বলে, সে আগ্রহী শ্রোতা পেলে যেমন খুশি হয় তেমন আর কিছুতে নয়। সিগারেটে একটা গভীর টান দিয়ে সে আবার শুরু করল। পৈতে কি করে আবার ধারণ করলাম সে গল্প হয়ে গিয়েছে, কিন্তু মুখুজ্জ বাড়ি থেকে চলে আসার আগে একটা মজার ঘটনা ঘটেছে, সেটুকু বলিনি। তোমরা ভাবো তারানাথ গল্প বললেই বোধহয় কেবল কষ্ট, দুঃখ আর ভয়ের গল্প বলে, কিন্তু সেটা সত্যি নয়। আমি জীবনের গল্প বলি। জীবন যেমন বিচিত্র উপলব্ধির মালা দিয়ে গাঁথা, আমার গল্পও তাই। কখনো মেঘ, কখনো রোদ্দুর। গোটা দু চার টান দিয়ে কোলকে ঠিক মতো চালু করে দেবদর্শন বাবু আবার বলতে শুরু করলেন। মোটামুটি এই আমাদের পরিবারের গল্প ঠাকুরমশাই। সাধারণ গল্প। বড় পরিবারের পতনের কাহিনী আপনি নিশ্চয়ই আগেও শুনেছেন। আমারও বিশেষ কোনো দুঃখ নেই, কারণ আমি লোভী মানুষ না। সামান্য যেটুকু আছে তাতে সম্মান বাঁচিয়ে হয়তো বাস করা যায়, কিন্তু তার বেশি কিছু না। অথচ আমার ইচ্ছে ছিল এই বাড়িটা একটু মেরামত করা। সে তো খুব কম পয়সায় হবার নয়। বুঝতেই পারছেন, এই হাতির মতো বড় বাড়ি। আমি চোখ বুঝলে হয়তো পরিবারের কে কোথায় ছিটকে যাবে। যারা থাকবে তাদের পক্ষেও এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণ করা সম্ভব না। তবু এই আমার ভদ্রাসন, শৈশবের স্মৃতি দিয়ে জড়ানো বাড়ি। আমি থাকতে বাড়ি ভেঙে পড়ে যাবে। মানুষটার দুঃখ আমি বুঝতে পারছিলাম। জগতে সবচেয়ে কঠিন কাজ হলো পারিবারিক ঐতিহ্য আর পুরনো স্মৃতিকে ত্যাগ করা। মুখুজ্জে মশাই বললেন, আপনাকে কেন থেকে যেতে বললাম জানেন? আমার ধারণা আপনার কৃপায় বোধহয় আমার সমস্যা কিছুটা লাঘব হবে। অবাক হয়ে আমি বললাম, আমি আমি কিভাবে? দেবদর্শন বললেন, আজ থেকে মাসখানেক আগে একজন পাগলা মতো ভবঘুরে অতিথি দিন দুয়েক অতিথিশালায় এসেছিল। পাগলা মতো বলছি বটে, কিন্তু তার চেহারার ভেতর কি যেন একটা ছিল যাতে তাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ভালো বংশের সন্তানের মতো হাবভাব, উজ্জ্বল চোখ, দোষের মধ্যে ওই একটু মাঝে মাঝে অসংলগ্ন কথা বলা। সে বলেছিল, আমাদের অতিথিশালায় কিছুদিনের মধ্যেই এমন একজন লোক আসবে যার মাধ্যমে আমাদের পরিবারের বর্তমান আর্থিক সমস্যা অনেকটা লাঘব হয়ে যাবে। আপনি সাধক মানুষ, ভাবলাম আপনি যদি সেই লোক হন। আমার মনের মধ্যে তখন একটা মৃদু ঘণ্টার শব্দ বেজে উঠেছে। নৈরিতকোণের ঝড়ের মেঘের মতো দ্রুত সেটা বিরাট অবয়ব নিতে লাগলো।
বললাম, অসংলগ্ন কথা বলতে কি রকম? অসঙ্গত কিছু? না না, আদৌ তেমন নয়। আলোচনা করতে করতে হঠাৎ হয়তো এমন একটা কথা বলল যার কোনো মানেই হয় না। একটা ছড়াও তো খুব বলতো। বললাম, কি ছড়া? সে থাক, সে শুনলে আপনি হাসবেন। পাগলের কাণ্ড। বলুন মুখুজ্জে মশাই, এর ওপরেই হয়তো আপনাদের পরিবারের ভাগ্য পরিবর্তন নির্ভর করছে। দেবদর্শন চমকে আমার দিকে তাকালেন, বললেন, আপনি তাই মনে করেন? হতে পারে। বলুন, আপনি বলুন। দেবদর্শন বললেন, প্রথম যেদিন শুনি সেদিন জিনিসটার কোনো গুরুত্ব দিইনি। সকালবেলা কাছারিতে বসে হিসেবপত্র দেখছি, এমন সময় লোকটি হঠাৎ এসে ঘরের দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, দিকে দিকে সাগরেতে ভাই, চোখে চোখে চাঁদ খুঁজে পাই। আমি অবাক, নায়েব মশাই অবাক, গোমস্তা মুহুরিরা অবাক। বলে কি লোকটা? পাগল নিশ্চয়ই, কিন্তু পাগলে কি গুছিয়ে ছড়া বলে? যাই হোক, এরপর সে আমার দিকে তাকিয়ে বলল, এই অতিথিশালায় এই বাড়িতে একজন আসবে শিগগিরই, সাধক মানুষ। তাকে এই ছড়া শুনিও, সে তোমার উপকার করবে। এই ঘটনার পর আর একটা দিন সে আমাদের বাড়ি ছিল। ওই একটা দিন সে প্রায় ঘুরে ঘুরে আমার কাছে আসতো আর বলতো, মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও, খুব কাজে দেবে। দেবদর্শন থামলেন। বললাম, এই লোকটির নাম কি? নাম বলেছিল? বলেছিল, নাম অমরজীবন ভট্টাচার্য। যতটা চমকানো উচিত ছিল ততটা চমকালাম না। আমি এরকম বুঝতে পেরেছিলাম উনি এই নাম বলবেন। কাছারি বাড়ির কার্নিশে বাসা বাঁধা পায়রার দল গলার মধ্যে কুমকুম শব্দ করছে। সুন্দর বেলাটা চড়েছে বাইরে। এ বাড়ির এখনো কোনো বিপদ নেই সামনে, বরং এদের মঙ্গল হবে। শান্ত পবিত্র পরিবেশ সে আসন্ন মঙ্গলের প্রতিশ্রুতি। স্থান লক্ষণ বোঝবার শক্তি দিয়েছিলেন মধুসুন্দরী দেবী, তা এখনো নষ্ট হয়নি। দেবদর্শন বললেন, ছড়াটার মানে কিছু বুঝলেন ঠাকুরমশাই? বললাম, না, এখনো তো কিছু ধরতে পারছি না, দেখি আর একটু চিন্তা করে। তাছাড়া আমি যে সেই লোক যে আপনার বর্তমান অবস্থা থেকে মুক্তির উপায় বলে দেবে, তাই বা জানছেন কি করে? না, তা ঠিক নয়, মানে আমি সে লোক না হলে আরো দিন দুই থাকতে পাবো তো? দেবদর্শন অবাক হয়ে বললেন, ওমা, সে কি কথা, নিশ্চয়ই থাকবেন। অতিথি নারায়ণ, কত সৌভাগ্য থাকলে তবে বাড়িতে অতিথি আসে। মানুষটি স্বচ্ছ, বুকের ভেতরটা পর্যন্ত দেখা যায়। জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই লোকটি মানে অমরজীবন, এর বয়স কত বলে মনে হয়েছিল আপনার? খুব বুড়ো মানুষ কি? না, একবারেই নয়। কত আর হবে, এই 35 কি 36। একটা নিঃশ্বাস ফেললাম। 35-36ই বটে। পরের দিন সকালে মুখুজ্জ মশাইয়ের সঙ্গে বৈঠকখানায় বসে গল্প করছি। এমন সময় একজন প্রৌঢ় মানুষ ঘরে ঢুকে জীর্ণ ছাতাখানা দরজার কোণে ঠেসিয়ে রেখে বললেন, নমস্কার রাজাবাবু, এবছর তো আমার খেলা সামনের মাসে। আজ একখানা টিকিট দিয়ে যাই, সোমবার বিলেতের মেলে কাগজপত্র সব পাঠিয়ে দেব। এদিকে তো আর আসা হবে না,
আজই দিয়ে যাই। দেবদর্শন আমার দিকে তাকিয়ে বললেন, বিলেতের ডার্বির টিকিট পাবো কত সে আমিও জানি, আর এই ভূষণ রায়ও জানে। তবে বছরে একখানা কিনি, অভ্যেস আর কি। দাও হে, একখানাই দাও। গোছা থেকে একটা টিকিট বের করে ধরেছেন দেবদর্শন। আমি ঝুঁকে পড়ে বললাম, একটু দাঁড়ান দেখি। না, ওটা নয়, আপনি এটা নিন। গোছা থেকে অন্য একটা টিকিট বেছে দিলাম। দেবদর্শন যেন কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছেন। আমি হেসে বললাম, বেশি ভাববার কিছু নেই, নিলে এটাই নিন। ভূষণ রায় স্পষ্টই কিঞ্চিত ইতস্তত করছেন, একবার আমার দিকে আর একবার মুখুজ্জ মশাইয়ের দিকে তাকাচ্ছেন। পুরনো আমলের জমিদার খদ্দের, আমার কথাই তো কেবল হবে না। দেবদর্শন দ্বিধা ঝেড়ে ফেলে বললেন, ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যখন বলছেন ওটাই দিন। নিজের পছন্দে তো অনেক দেখলাম, এবার ঠাকুরমশাইয়ের পছন্দের ফলটা দেখি। ভূষণ রায় বললেন, তাহলে তাই দিই রাজাবাবু। দাও। গোছা থেকে টিকিটখানা ছিঁড়ে দেবদর্শনকে দিলেন ভূষণ রায়। কি একটা ফর্মে নাম ঠিকানা আর নেম ডি প্লাম লিখে নিলেন। যে টিকিট কিনছে সে তার পছন্দ আর ইচ্ছা মতো একটা সাংকেতিক শব্দ ঠিক করে, সেটাকেই বলে নোম ডি প্লাম। এর ফলে কে পুরস্কারের প্রাপক তা নিয়ে কোনো সংশয় থাকে না। একই নামে একাধিক লোক থাকতে পারে, কিন্তু গোপনে নির্বাচন করা সাংকেতিক শব্দ কখনো এক হবে না। ভূষণ রায় বললেন, নমডি প্লাম কি লিখব? দেবদর্শন বললেন, ওটা লেখো, গতবার যেন কি ছিল, মা কালী না? এবার বরং লেখো। আমি বললাম, অমর জীবন। দেবদর্শন শুধু জন্মসূত্রে বনেদি এমন নয়, তার সংযত আচরণের মধ্যে দিয়েও একটা সহজ আভিজাত্য প্রকাশ পায়। আমার কথা শুনে তিনি অবাক হলেন ঠিকই, কিন্তু বাইরে তো কিছুই দেখালেন না। বললেন, ঠিক আছে, লেখো, অমর জীবনই লেখো। ভূষণ রায় সবকিছু লিখে নিয়ে ফর্মখানা কাগজের দপ্তরের মধ্যে যথাস্থানে গুঁজে রাখলেন। বললেন, তাহলে আজ আসি রাজাবাবু, প্রণাম। নমস্কার। রঘু, এই রঘু, যা রায়মশাইকে নিয়ে কাছারি ঘরে যা, খাজানজিকে আমার নাম করে বল ওর টিকিটের দামটা দিয়ে দিতে। আচ্ছা, এসো এখন। ভূষণ রায় চলে গেলে দেবদর্শন কিছুক্ষণ চুপ করে গড়গড়ার নলে টান দিলেন। তারপর বললেন, ঠাকুরমশাই, জানি কিছু প্রশ্ন আছে যা করতে নেই, তবু কিছুতেই কৌতূহল নিবৃত্ত করতে পারছি না বলে মার্জনা করবেন। টিকিটটা বদলে দিলেন কেন? বললাম, এর উত্তর দেওয়া মুশকিল। বিশেষ কোনো যে কারণ আছে এমন বলতে পারি না, তবে অমর জীবনের বলা ছড়াটা একটা ছোটখাটো কারণ হলেও হতে পারে। দেবদর্শন সোজা হয়ে বসে তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকালেন। আপনি কি ওই কবিতার মানে বুঝতে পেরেছেন? জানি না, বিলাতি লটারি খেলার ফল বেরুলে সেটা বোঝা যাবে। মুখুজ্জে মশাই, আপনি প্রবীণ এবং বুদ্ধিমান মানুষ, আপনাকে আগে থেকে মিথ্যা আশা দিয়ে ভোলাতে চাই না।
একটা কিছু আন্দাজ করেই নিশ্চয়ই টিকিটটা বদলেছি, কিন্তু তা বলবার সময় এখনো আসেনি। খানিকক্ষণ কি ভেবে দেবদর্শন বললেন, ঠাকুরমশাই, আপনি কিছুদিন আমার এখানে থাকবেন তো? প্রয়োজনে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ হবে নইলে? সে নিয়ে আপনি চিন্তা করবেন না। প্রয়োজন পড়লেই আমি নিজেই ঠিক যোগাযোগ করে নেব। আমি বেশি দিন কোথাও এক জায়গায় থাকি না, কিছু মনে করবেন না। বাড়িতেও মন বসেনি বলেই তো পথে বেরিয়েছি। মুখুজ্জে মশাই সংযত ব্যক্তিত্বের মানুষ, এ নিয়ে বারবার অনুরোধ করে আমাকে বিব্রত করলেন না। আমার অন্য গল্প আরম্ভ করলাম। উনি আমার জীবনের অভিজ্ঞতার কাহিনী শুনতে চাইলেন। তোমরা তো জানো, সেসব পুরনো দিনের প্রসঙ্গ একবার উঠলে আর শেষ হতেই চায় না। মানুষ আগ্রহ করে শোনে, আমারও বলতে ভালো লাগে। দুপুরে খাওয়ার সময় বাদ দিয়ে সেদিনটা পুরোই গল্পে গল্পে কেটে গেল। বৈষয়িক কাজকর্ম সেদিন আর কিছুই হলো না। কাছারি থেকে আমলারা ডেকে ডেকে ফিরে গেল। একসময় দেবদর্শন নায়েব মশাইকে ডেকে বললেন, আজ আর কাছারিতে বসবো না। কাল ঠাকুরমশাই চলে যাবেন, আজকের দিনটা ওর সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। আপনি আজ একাই একটু চালিয়ে নিন, আর ওদের বলে দিন বারবার যেন ডেকে বিরক্ত না করে। তোমরা ভাবছো একই কথা এতবার বলছি কেন, কিন্তু সত্যি এমন চমৎকার আর হৃদয়বান উদার অতিথিপরায়ণ মানুষ আমি কমই দেখেছি। বেশি দিন তো নয়, আজ থেকে বড় জোর 25 কি 30 বছর আগের কথা। তবু মনে হয় যেন স্বপ্নের কাহিনী। এই 30 বছরে পৃথিবী ততটাই বদলে গিয়েছে, বাংলার গ্রামে আজকাল আর সে আতিথেয়তা পাবে না। কিশোরী বলল, গ্রামের মানুষকে দোষ দিয়ে কি হবে? এই ভয়ানক যুগের কথা ভেবে দেখুন। আপনি যে সময়ের কথা বলছেন তখন সরু পাটনায় বালাম চালের দাম 4.5 কি 5 টাকা, সর্ষের তেল 5 আনা সের, খাঁটি দুধ টাকায় 20 সের, বড় মাপের জোড়া ইলিশ 6 আনা। এগুলোর দাম এখন কি দাঁড়িয়েছে ভেবে দেখুন। জনসংখ্যা বাড়ছে হু হু করে। মানুষ কি ইচ্ছা করলেও আগেকার দিনের মতো অতিথিপরায়ণ হতে পারে? তারানাথ হেসে বলল, এ যুক্তি আমি অনেক শুনেছি, বাজে যুক্তি। কিশোরী একটু রেগে গিয়ে বললে, বাজে যুক্তি? কোনখানটায় ভুল বলেছি দেখান তো। উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজিত হওয়া তর্কে পরাজয়ের লক্ষণ। তারানাথ বলল, দেখো, দিনকাল খারাপ পড়েছে ঠিকই, দ্রব্যমূল্যও আগের চেয়ে বহুগুণ বেড়ে গিয়েছে, সে কথাও ঠিক। কিন্তু সবচেয়ে যা প্রয়োজনীয় তা হলো মানুষের সদিচ্ছা। ভালোবাসা আর সদিচ্ছা থাকলে অনেক সমস্যা পার করা সম্ভব। যাই হোক, সেদিনটা দেবদর্শনের সঙ্গে গল্প করেই কাটল। ভদ্রলোক কলেজের ছাপমারা ছাত্র নন বটে, কিন্তু সাহিত্য আর ইতিহাসের খবর রাখেন প্রচুর। সেসব শুনতে আরম্ভ করলে আর থামা যায় না। বোধহয় পরের দিন চলে যাব বলেই দুপুরে দেবদর্শন খাওয়া দাওয়ার বিপুল আয়োজন করেছেন। ওর আর আমার একসঙ্গে আহারের আয়োজন করা হয়েছে ভেতর বাড়িতে রান্নাঘরের বারান্দায়। খেতে বসে আমার চক্ষু স্থির। পুজোর পরাতের মতো বিশাল কাঁসার পদ্ম কাটা বগি থালায় চূড়ো করা সাদা ধপধপে তুলাই পাঞ্জি চালের ভাত, ভাতের চূড়ায় ছোট্ট কাঁসার বাটিতে গাওয়া ঘি। জমবে না, ভাতের গরমে তরল থাকবে। আলাদা রেকাবিতে
নুন লেবু লঙ্কা, জিরি জিরি করে কাটা আলু ভাজা, এঁচোড়ের ডালনা, নারকেলের কুচি দেওয়া ঘন মুগের ডাল, বাঁশশলা ধানের চিড়ে দিয়ে রান্না পাকা রুই মাছের মুড়ি ঘণ্ট, এক হাত লম্বা চিতল মাছের পেটির তেল ঝোল, সে পেটির লম্বা কাঁটা দিয়ে উল বোনা যায়। তারপর এলো তেল কই, একখানা কই 1 বিঘত লম্বা। তেমনটি তোমরা আজকাল আর শহর বাজারে দেখবে না। কারুকে বিশ্বাস করতেও বলছি না, কিন্তু এ সমস্ত পদই আমি বেশ ভালো পরিমাণে খেয়ে ফেললাম। ভাত নিলাম 2 বার। তুলাই পাঞ্জি চালের ভাত খেয়েছো কখনো? তাহলে বুঝতে, এখানে রান্না করলে গলির মোড়ের লোক জানতে পারে। এই পর্বত চুকলে এলো ঘন দুধের স্বর, ক্ষীর আর পাকা মর্তমান কলা, তাও খেয়ে ফেললাম অনেক অনেক। মধ্যাহ্ন ভোজনের পর বৈঠকখানায় বসে তামাক খেতে খেতে বললাম, লোকে আপনাকে রাজাবাবু বলে, সে মিথ্যে কথা নয়। রাজবাড়ি ছাড়া এমন রান্না বান্না হয় নাকি? দেবদর্শন বললেন, এবার তো কিছু করতে পারলাম না ঠাকুরমশাই, একটু হঠাৎ হয়ে গেল কি না। সত্যি যদি আবার আসেন, তখন আমাদের এই অঞ্চলের কিছু ভালো রান্না আপনাকে খাওয়াবো। কত রান্না তো আমরা ভুলেই গিয়েছি, বাড়ির মেয়েরা অত ঝামেলা আর করতেই চায় না। পদ্মচিনি খেয়েছেন কখনো? গয়না বাড়ি ভাজা কিংবা তিল যাও, সব খাওয়াবো, আমার বাড়ির মেয়েরা পারে। 2-4 বার জোরে জোরে গড়গড়ার নলের টান দিয়ে দেবদর্শন বললেন, যদি পারেন তো পুজোর সময় আসবেন। এখন অবশ্য আর সেই পুরনো দিনের জাঁকজমক কিছুই নেই, তবু নয় নয় করে মুখুজ্জে বাড়ির দুর্গোৎসব আজ পর্যন্ত এই অঞ্চলে বিখ্যাত। বংশানুক্রমে আজ 200 বছর ধরে একই কুমোর ঠাকুর তৈরি করে, একই পুরোহিত বংশ পুজো করে, একই ঢাকিরা ঢাকও বাজায়। প্রতিমার সামনে অষ্টমীর দিন রাত্রি থেকে কবির গান, যাত্রা এসব হয় আর কি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সন্ধি পুজোর সময় গড়ের তোপও শুনতে পাবেন। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, গড়ের তোপ কি জিনিস? মুখুজ্জে মশাই বললেন, এটা আমাদের পরিবারের প্রচলিত একটা পুরনো প্রবাদ। এখান থেকে দক্ষিণ পশ্চিমে মুকুটশিলা গ্রামে আমার মামার বাড়ি। আমার প্রপিতামহীও ওই গ্রামের মেয়ে ছিলেন। তার বাপেরও ছিল বিশাল ভূসম্পত্তি, নদীর ধারে চওড়া উঁচু পাঁচিল দেওয়া এত বড় বাড়ি যে লোকে বলতো গড়। সে বাড়িতে বিখ্যাত দুর্গোৎসব হতো, চলতো প্রায় 15 দিন ধরে। সন্ধি পুজোর সময় চারিদিক কাঁপিয়ে কামান দাগা হতো, লোকে বলতো গড়ের তোপ। বিয়ের পর আমার প্রপিতামহী বাপের বাড়ি যাওয়ার খুব একটা সুযোগ পেতেন না। সেকালে যেমন হতো আর কি, একবার সকলকে বলে রাজি করিয়ে পুজোর সময় তিনি মুকুটশিলা যাবেন স্থির হলো। কিন্তু পুজোর 10-12 দিন আগে খুব জ্বরে প্রপিতামহী একবারে শয্যাগত হয়ে পড়লেন। অবস্থা খুব খারাপ, কিন্তু সেই বিকারের মধ্যেও একটু জ্ঞান ফিরলেই বলতেন, আমার বাপের বাড়ি যাওয়া হলো না, পুজো দেখা হলো না, এরকম বলতেন। দীনদয়াল ভট্টাচার্য ছিলেন সে সময় আমাদের কুলগুরু। প্রপিতামহীর আক্ষেপ শুনে তিনি বলেছিলেন, মা, তোমাকে কোথাও যেতে হবে না, এইখান থেকেই তুমি সন্ধি পুজোর দিন মুকুটশিলা গ্রামের গড়ের তোপ শুনতে পাবে, এইখান থেকেই তুমি প্রণাম জানিও। সবাই ভেবেছিল দীনদয়াল মুমূর্ষু রোগীকে সান্ত্বনা দিলেন মাত্র, কিন্তু প্রপিতামহ কথাটা আক্ষরিক অর্থেই বিশ্বাস করেছিলেন। সন্ধি পুজোর সময় তিনি বসে রইলেন স্ত্রীর
রোগশয্যার পাশে। গভীর রাত্রিতে ঠিক সন্ধি লগ্নে বহু দূর থেকে মাঠ, বন, খাল, বিল পেরিয়ে ভেসে এলো গড়ের তোপের শব্দ। গ্রাম অঞ্চল তো, তারপর সেকালের ব্যাপার, হু হু করে ঘটনাটা রটে গেল চারিদিকে। এখন জিনিসটা কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছে। প্রতি বছরই নাকি কেউ কেউ শুনতে পায় গড়ের তোপের আওয়াজ। বললাম, তাতে অবাক হওয়ার কি আছে, শোনা তো যেতেই পারে। দেবদর্শন আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে বললেন, না, তা যেতে পারে না। আগে বলিনি বোধ হয়, জয়তলা থেকে মুকুটশিলার দূরত্ব 40 মাইল। চুপ করে রইলাম। সত্যিই তো, যতই নির্জন আর শান্ত পরিবেশ হোক, 40 মাইল দূর থেকে কামানের আওয়াজ শুনতে পাওয়া অসম্ভব নয়। জিজ্ঞেস করলাম, আপনি কখনো শুনেছেন? মুখুজ্জে মশাই বললেন, ছোটবেলায় দু একবার শুনতে পেয়েছি বোধ হয়, পরিষ্কার স্মৃতি কিছু নেই। বড় হবার পর তেমনভাবে কখনো নয়। তেমনভাবে নয় বলতে কি বোঝাচ্ছেন? মানে সেভাবে কান খাড়া করে কখনো বসে থাকিনি তো। বড় হতে আরম্ভ করলে কিছু কিছু বিশ্বাসের ভিত্তি নড়ে যায়। তবে দু একবার, যেমন আমার ওই বিয়ের বছর, হঠাৎই শুনতে পেয়েছিলাম তোপের শব্দ। অন্যমনস্ক ছিলাম, নইলে হয়তো আরো স্পষ্ট শুনতে পেতাম। গ্রামের লোকেদের মধ্যে কিন্তু এ প্রসঙ্গে গভীর বিশ্বাস আছে। তারা অনেকেই শুনেছে গড়ের তোপ। তবে তাদের কথা আমি ধরি না। অতিরিক্ত বিশ্বাসে আর ভক্তিতে মানুষ অনেক কিছু দেখে বা শোনে, যার কোনো বাস্তব মূল্য নেই। দেবদর্শন প্রবীণ জমিদার বটে, কিন্তু সেকেলে কুসংস্কারচ্ছন্ন মানুষ নন। তার মনের মধ্যে বেশ উদার আলো হাওয়া খেলে। গল্পে গল্পে সেদিনটা ভালোই কেটে গেল। পরের দিন আবার বেরিয়ে পড়লাম পথে। পথটাই আমার ঠিক জায়গা, ঠিকঠাক খাপ খেয়ে যায়। চিন্তাহীন, মুক্ত আনন্দে ভরা দিনগুলো, কখনো ঝড় বৃষ্টি, কখনো নীল আকাশে ডানা ছড়ানো চিলের ওড়াউড়ি, পড়ন্ত বেলার রাস্তার ধারে লতাপাতার ঝোপ থেকে মন কেমন করা কটু গন্ধ ওঠে, গ্রামের মুদিখানা থেকে মুড়ি আর মুড়কি কিংবা বাতাসা কিনে খাওয়া, যেখানে সেখানে রাত্রের আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়া। তোমরা যারা সংসারী মানুষ, তারা এই জীবনটাকে ঠিক উপলব্ধি করতে পারবে না। তবে আবার বলছি, মনে বল আর সাহস থাকা চাই। ওই দুর্বল পুতুপুতু মনের লোক এ আনন্দ পাওয়ার যোগ্য নয়। কয়েক মাস ঘুরে বেড়ালাম। শরৎকাল এসে গেল। কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো আসছে। একটা কালীবাড়ির নাট মন্দিরে আশ্রয় নিয়েছিলাম সে রাত্রিরে। বেশ পরিচ্ছন্ন জায়গা, মশা টশা বিশেষ নেই। কিছুক্ষণের মধ্যেই ঘুম ঘুম ভাব ঘনিয়ে এলো। সারাদিন পথশ্রমের পর ঘুম আসার অনুভূতি ভারী আরামের। হঠাৎ সেই অন্ধকারের ভেতর থেকে কানের কাছে কে যেন বলল, কাল সকালেই রওনা হও, মুখুজ্জ বাড়ির পুজো এবার তোমার থাকা দরকার। চমকে উঠে বসলাম। কে কে বলল কথাটা? তারার আবছা আলোয় দেখা যাচ্ছে নাট মন্দির। কই, জনপ্রাণী তো নেই কোথাও, অথচ আমি পরিষ্কার শুনেছি। উঠে একবার 4-5টা ঘুরে দেখে এলাম। না, সত্যি কেউ কোথাও নেই। তাও তারপরেই হঠাৎ একটা ধাক্কার মতো মনে হল, এই গলার স্বরের অধিকারীকে আমি চিনি। তার নাম অমর, অমর জীবন। আমাদের পারিবারিক ইতিহাসের পর্বে সে জড়িয়ে গিয়েছে।
রহস্যের কুয়াশায় ঢাকা তার পরিচয়। আকাশের নক্ষত্রদের মতো সে প্রাচীন, তার নির্দেশ আমাকে মানতেই হবে। অনেক রাত্রির অবধি নাটমন্দিরের মেঝেতে থম হয়ে বসে রইলাম। গলাটা শুনতে পেয়ে মনে কোনো ভয় বা আশঙ্কা হলো না, বরং মৃদু তৃপ্তি আর শান্তিতে মন ভরে গেল। যেন কয়েকবার হারিয়ে যাওয়া কোনো বন্ধুকে খুঁজে পেয়েছি। ঠিক করলাম পরের দিনই রওনা দেব জয়তলায়। ঘুরতে ঘুরতে 1.5খানা জেলা পার হয়ে চলে এসেছিলাম, কাজেই ফিরতে বেশ সময় লাগল। খুব প্রাণপণ হেঁটেও পুজো আরম্ভ হবার আগে মুখুজ্জ বাড়ি পৌঁছতে পারলাম না। সপ্তমীর দিন সন্ধ্যাবেলা পৌঁছালাম দানাবাড়ি নামে একটা গ্রামে। সেখান থেকে জয়তলা 12 মাইল পথ। খুব ভোরে উঠে বেরিয়ে পড়লে দুপুরের মধ্যেই পৌঁছে যাব। পরের দিন মহা অষ্টমী। অন্ধকার থাকতেই ঘুম ভেঙে উঠে মুখ হাত ধুয়ে বেরিয়ে পড়লাম। যে গোয়াল বাড়িতে আশ্রয় নিয়েছিলাম সেই বাড়ির কর্তাও আমাকে এগিয়ে দেবার জন্য গল্প করতে করতে অনেক দূর চলে এলো। শরৎকালের ভোর, বাতাসে সামান্য হিমের স্পর্শ। গ্রামের সীমানায় একটা বাড়ির উঠোনে গাছের তলায় আলো করে ছড়িয়ে আছে শিউলি ফুল। পথে বার দুই সামান্য বিশ্রাম করে ঠিক বেলা দুপুরে জয়তলা পৌঁছালাম। দূরে মুখুজ্জে বাড়ির পুজোর ঢাক বাজছে। গ্রামের রাস্তাতেও খুব বেশি লোক নেই। দল বেঁধে সবাই জমিদার বাড়ি পুজো দেখতে গিয়েছে। পথের বাঁক ঘুরেই সামনে মুখুজ্জ মশাইয়ের বাড়ি। কাছারি আর অন্দরমহলের মাঝখানে বিরাট উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছে। তার নিচে অন্তত 100-3 লোক হাত জোড় করে প্রতিমার দিকে তাকিয়ে বসে। আমি মণ্ডপে ঢুকতেই সমস্ত কোলাহল থেমে গিয়ে অত বড় আসরে স্তব্ধতা নেমে এলো। সন্ধি পূজা সমাগত। আসরের একেবারে অপর প্রান্তে ঠাকুর দালানে প্রতিমার সামনে 108খানা পেতলের প্রদীপ ধকধক করে জ্বলছে। ওপাশ দিয়ে কখানা বারকোশ হাতে করে রঘু কোথাও যাচ্ছিল। সে আমাকে দেখতে পেয়ে একগাল হাসল। তারপর আসরের সামনে যেখানে দীপদর্শন বসে আছেন সেখানে গিয়ে নিচু হয়ে বোধহয় আমার কথা বলল। দীপদর্শন চমকে উঠে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালেন। তার সঙ্গে আমার চোখাচোখি হওয়া মাত্র দূর থেকে ভেসে আসা মৃদু কিন্তু স্পষ্ট কামানের গর্জন শুনতে পেলাম। আসরের সব মানুষই নিশ্চয়ই শুনতে পেয়েছিল। জয়ধ্বনি দিয়ে তারা একসঙ্গে উঠে দাঁড়ালো শামিয়ানার তলায়। গড়ের তোপ, গড়ের তোপ শোনা গিয়েছে বলে চিৎকার করতে লাগল। কেবল পুরুত মশাই অবিচল। হাঁড়ির জল শেষ হওয়া মাত্র তিনি হাত তুললেন। মেঘের গর্জনের মতো গুড়গুড় করে বেজে উঠল ঢাক। সন্ধি পুজো শুরু হল। শাঁখ আর ঘণ্টা বেজে উঠল, ঢাক তো বাজছেই। বাড়ির আর সমাগত গ্রামের মেয়েরা উলু দিচ্ছে। কামারের হাতে ঝকঝকে খাঁড়া উঠছে নামছে। এঁটেল আর বালিমাটি মিশিয়ে তৈরি বেদির ওপরে পরপর বলি হয়ে যাচ্ছে। 108টা চাল কুমড়ো, কলা, আখ, সুপুরি, এইসব আর কি। মুখুজ্জে বাড়ির পুজো হয় দেবী পুরাণ অনুযায়ী। পশু বলি এ বাড়িতে নিষেধ। তার মধ্যে সুপুরি বলি দেওয়ার ব্যাপারটা দেখার মতো। মাটির বেদিতে রাখা ওইটুকু একটা জিনিসের ওপর অত বড় ভারী খাঁড়া নির্ভুলভাবে নামিয়ে আনা রীতিমতো কঠিন কাজ। সন্ধি পুজো শেষ হল। দেবদর্শন প্রণাম সেরে আমার কাছে এসে দাঁড়ালেন।
তার চোখে জল। শুনলেন ঠাকুরমশাই? শুনলাম। আপনার নিমন্ত্রণ রেখে ভালোই করেছি। চলুন আমার বৈঠকখানায় গিয়ে বসি। রঘু, আমাদের তামাক দে আর প্রসাদ নিয়ে আয়। উৎসব উপলক্ষে বাড়ি সাজানো হয়েছে দেখলাম। বৈঠকখানার দরজায় ঝুলছে আম পাতা আর শোলার কদম ফুল। লোকজন সব এতক্ষণ সন্ধি পুজো দেখছিল। এইবার রান্নার চাপাবে। দু একজন করে গ্রামের বৃদ্ধ প্রতিবেশী বৈঠকখানায় এসে বসতে শুরু করলেন। সাধারণ মানুষেরা প্রসাদ খেয়ে শামিয়ানার নিচেই ছড়িয়ে ছিটিয়ে গল্পগুজব করতে লাগল। সবাই দুপুরে খেয়ে বাড়ি যাবে, সন্ধেবেলা এসে আরতি দেখবে এবং আবার রাত্রির খাওয়া সেরে ফিরবে। সমস্ত গ্রামটাই উৎসবের আবহাওয়া, এবং সেটা মুখুজ্জে বাড়িকে কেন্দ্র করে। দেবদর্শনের বাড়ির একটা সুন্দর প্রথা দেখলাম, যেমন দুপুর আর রাত্রির সামুদায়িক ভোজ। সবাই মিলে শামিয়ানার নিচে সারি দিয়ে বসে একই খাবার খাওয়া হচ্ছে। জমিদার বলে দেবদর্শন আলাদা বসেননি, বা তাকে আলাদা করে বিশেষ কোনো খাবারও দেয়া হচ্ছে না। রান্না হয়েছে মোটা লাল রঙের আউশ চালের ভাত, কি মিষ্টি তার স্বাদ। সঙ্গে কলাইয়ের ডাল, কাঁচকলা ভাজা, আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে, ডাঁটা শাক, গুড়ি কচু দিয়ে অনবদ্য একটা ঘ্যাঁট, আমড়ার চাটনি আর পাতলা পায়েস। কোনো জমিদার বাড়ির পক্ষে নিতান্তই সামান্য আয়োজন, কিন্তু সমবেত মানুষজন আনন্দ করে তাই খাচ্ছে। প্রথম কারণ জমিদার বাবুর প্রতি ভালোবাসা, আর দ্বিতীয় কারণ একসঙ্গে বসে খাওয়ার আনন্দ। খেতে খেতে দেবদর্শন বললেন, রাত্রে হবে লুচি, আলু কুমড়োর তরকারি আর পায়েস। পায়েসটা একটু জোলো লাগছে না? কি আর করা যাবে বলুন, এতগুলো মানুষের জন্য আয়োজন। আমাদেরও তো আর সেদিন আর নেই। তবে হ্যাঁ, আগামীকাল দুপুরে আপনাকে একটা জিনিস খাওয়াবো। সামান্য জিনিস, তবে খেতে ভারী ভালো। বললাম, কি জিনিস? আমরুল পাতা, রাঙা আলু আর আম আদা দিয়ে তৈরি চাটনি। আমাদের এই অঞ্চল ছাড়া জিনিসটা চল বিশেষ কোথাও নেই। সরল মানুষ দেবদর্শন, আনন্দে পূর্ণ মনের মানুষ। এই নিয়ে মাত্র দুবার ওর সঙ্গে আমার যোগাযোগ, তবু যেন একটা আত্মীয়তার বন্ধন অনুভব করলাম। সকলের সঙ্গে আনন্দ করে পুজোর বাকি দিন কেটে গেল। দশমীর দিন দুপুরের পর থেকে বৌঝিরা দল ভিড় করে ঠাকুর বরণ করতে শুরু করলো। দুথাক তক্তা দিয়ে প্রতিমার সামনে উঁচু মঞ্চের মতো করে দেওয়া হয়েছে। তার ওপরে দাঁড়িয়ে মেয়েরা ঠাকুরের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে, মুখে ছুঁয়ে দিচ্ছে সন্দেশ। নিজেদের মধ্যে এ ওর কপালে সিঁদুর লেপে দিচ্ছে, শাখা আর নোয়ায় মাখিয়ে দিচ্ছে। এই লোকাচারের নামই সিঁদুর খেলা। যাই হোক, সারা গাঁয়ের লোক মিছিল করে প্রতিমা নিয়ে বেরোলো বিকেলবেলায়। তখন সূর্য অস্ত গিয়েছে, ছায়া গাঢ় হচ্ছে আমজাম বাগানের ফাঁকে ফাঁকে। বাতাসে হিমের ছোঁয়া, কার্তিক মাসের প্রথম দিকে স্নিগ্ধ হিম। হেমন্তকাল আসতে আরও খুব একটা দেরিও নেই। বাঁশের ওপর পাশাপাশি তক্তা সাজিয়ে শক্ত করে বেঁধে তার ওপর ঠাকুর রেখে কাঁধে নিয়েছে বাহকেরা, হাতে তাদের মশাল। সন্ধ্যা আরেকটু গাঢ় হলেই জ্বালিয়ে দেওয়া হবে। নাচতে নাচতে আর দেবীর নামে জয়ধ্বনি দিতে দিতে পুরো দলটা এসে দাঁড়ালো নদীর ঘাটে। সেখানে ঠাকুর শুদ্ধ তক্তা রাখা হলো নৌকার ওপরে। সঙ্গে উঠল 10-12 জন বলিষ্ঠ লোক আর 6 জন ঢাকি। ঘাট থেকে ছেড়ে ধীর গতিতে নৌকা মাছ নদীতে গিয়ে দাঁড়াল। তখন অন্ধকার নেমেছে, নৌকার ওপর জোরে উঠল মশাল।
হঠাৎ সবগুলো ঢাক বেজে উঠল দ্রুত তালে। নদীর পাড়ে আর নৌকার ওপরে লোকজন চিৎকার করে উঠল, আবার এসো মা, আবার এসো। আস্তে আস্তে দুদিকে সরে গেল দুই নৌকা। প্রতিমাবাহকের মাঝখানের দড়ির বাঁধন কেটে দিয়েছে। সোজাসুজি দাঁড়ানো অবস্থায় জলে ডুবে গেল দেবী প্রতিমা। পাগলের মতো ঢাক, পাগলের মতো চেঁচাচ্ছে মানুষ, ধকধক করছে মশাল। বিসর্জন হয়ে গেল। পুরো দলটা আবার ফিরে এলো মুখুজ্জে বাড়ির পূজা প্রাঙ্গণে। বাড়ির উঠোনে পরপর 5খানা উনুনে রান্না চেপেছে। লোহার চাদর দিয়ে তৈরি বিশাল কড়াইতে মাংস কষা হচ্ছে। দেবদর্শনের কাছে শুনলাম 4 মণ মাংস রান্না হচ্ছে আর 1.5 মণ ময়দার লুচি। নিবারণ ময়রাকে বায়না দেয়া হয়েছিল, সে 2 মণ কড়া পাকের ছানার গজা বানিয়ে দিয়েছে। যারা বিসর্জনের মিছিলে গিয়েছিল তারা আর ফিরে যায়নি, শামিয়ানার নিচে বসে গল্পগুজব করছে। এখন একটু একটু করে আরও মানুষ এসে জড়ো হচ্ছে। খাওয়া দাওয়া মিটলে মাঝরাত থেকে কবি গান হবে। নবদ্বীপ থেকে রাম গোস্বামীর দল এসে পৌঁছেছে বিকাল নাগাদ। এখন তারা এক কোণে গোল হয়ে বসে তামাক খেতে খেতে বিশ্রাম করছে। আর একটা পাশিংশ ধরিয়ে তারানাথ বলল, আমার গল্প একটু ধান ভাঙতে শিবের গীত হয়ে যাচ্ছে না, তবু মন দিয়ে শোনো। এসব দিনকাল চলে যাচ্ছে, তোমরা আর দেখতে পাবে না। শুনে রাখো, পরে ছেলেপুলোদের গল্প বলতে পারবে। বাংলার উৎসব ক্রমেই চেহারা বদল করছে। তাছাড়া আড্ডার তো এই নিয়ম, ধরা বাঁধা পথে গল্প এগোয় না। আচ্ছা, তোমরা একটু বসো, আমি ভেতর বাড়ি থেকে আরেকবার চায়ের কথা বলে আসি। এখান থেকে হাঁক দিয়েই চায়ের ফরমাস দেওয়া যায়। তারানাথ সচরাচর তাই করে থাকে, কিন্তু সে বিচক্ষণ মানুষ। আমরা তার সামনে ধূমপান করি না, তাই সে মাঝে মাঝে এটা ওটা আছিলা করে উঠে যায়। আমরাও বাইরের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খেয়ে আসি। তারানাথ উঠে ভেতরে যেতে কিশোরী বলল, চলো হে, চটপট একটু ধোঁয়া টেনে আসি। বারান্দায় দাঁড়িয়ে আমরা সিগারেট ধরলাম। মটলেনের একটু ভেতর দিকের তারানাথের বাড়ি। বড় রাস্তা থেকে খুব দূরে নয়, কিন্তু রাস্তার কোলাহল এ পর্যন্ত এসে পৌঁছায় না। প্রাচীন কলকাতার একটা শান্ত স্নিগ্ধ কোণে তারানাথ থাকে। কিশোরী বলল, 4-5 বছর আগেও তারানাথ চক্রবর্তীকে আমরা চিনতাম না। মনে আছে, আমি তোমাকে প্রথম নিয়ে আসি। তুমি তো বুজরুক ভেবে প্রথমে আসতে রাজি হওনি। আর আজ সপ্তাহে অন্তত একটা দিন না এলে মন ছটপট করে। ঠিক বলেছ। আসলে কি জানো, লোকটা গল্প বলে দারুণ সুন্দর। গল্পটা সত্যি না মিথ্যে সে প্রশ্ন মনেই আসে না, একটা সম্মোহনের মতো ব্যাপার আছে। সিগারেট শেষ করে দুজনে ভেতর এসে বসলাম। একটু পরেই তারানাথ ফিরে গলা খাঁকারে দিয়ে বলল, ঠান্ডা মতো লেগেছে, আদা দিয়ে চা করতে বললাম। চা এসে গেল। সুরুত করে চুমুক দিয়ে তারানাথ বলল, হ্যাঁ, গল্পটা যেন কোন পর্যন্ত বলেছিলাম? কিশোরী বলল, ওই মুখুজ্জে বাড়িতে 4 মণ মাংস রান্না হচ্ছে। হ্যাঁ, তারপর রাত 10:30 নাগাদ শামিয়ানার নিচে সারি সারি পাত পড়ে গেল। যজ্ঞী বাড়িতে পরিবেশন করবার জন্য পাড়াগায়ে একদল দক্ষ লোক থাকে। এখানেও তেমন কিছু লোক কোমরে লাল গামছা বেঁধে কাজে নেমে পড়েছে। বড় কড়াইতে কলকল করছে ঘি। 2 চেলা মুখ বাখারির আগায় গেঁথে তোলা হচ্ছে লুচির গোছা। গরম ঘি আর সদ্য ভাজা লুচির গন্ধে
সমস্ত জায়গাটা আমোদ করেছে। একজন লোক যে পরিমাণ লুচি খাচ্ছে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। 1.5 মণ ময়দায় শেষ পর্যন্ত কুলোবে কিনা কে জানে। এখনকার তুলনায় সে ছিল অনেক সস্তা গন্ডার বাজার। গাওয়া ঘিতে লুচি ভেজে খাওয়াটা কোনো আহামরি ব্যাপার ছিল না। খাঁটি গাওয়া ঘিয়ের সেট তখন ওই 10 আনা কি 12 আনা, ভাবতে পারো একবার। খাওয়ার পর্ব চুকতে চুকতে তা প্রায় রাত 12:30 হলো। 1টা থেকে আরম্ভ হলো কবি গানের আসর। সামনের সারিতে একটু কোণের দিকে আমাকে নিজের পাশে বসালেন দেবদর্শন। বললেন, ঠাকুরমশাই, কালকের দিনটাও থেকে যাবেন কিন্তু। বললাম, শুধু কাল নয়, আমি আরও 3 দিন থাকব। লক্ষ্মী পুজো দেখে তারপর ফিরব। কি একটা প্রশ্ন করতে গিয়েও করলেন না দেবদর্শন। বললেন, খুব ভালো কথা, বেশ তো বেশ তো, তাই হবে। প্রায় শেষ রাত্রিরে আলো ফোড়বার কিছু আগে আসর ভাঙল। দেবদর্শন আর আমি পুজো মণ্ডপ থেকে হেঁটে আসছি কাছারি বাড়ির দিকে। মাঝখানে জমিটুকু ঘন অন্ধকার। হঠাৎ দেউড়ির ওপারে দেবদর্শনের ভদ্রাসনের দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। সমস্ত বাড়িটাকে ঘিরে রয়েছে একটা মৃদু শান্ত নীল আলোর আভা। থমকে দাঁড়িয়ে পড়লাম। লক্ষণ, প্রতিলক্ষণ, দৈব, কূটপ্রসাদ, এসব নিদর্শন বিচার করে আমাদের চলতে হয়। নীল আলোটা দেখে বুঝলাম এই বাড়িকে ভগবান আশীর্বাদ করছেন। এখন কিছুদিনের ভেতর খুব ভালো একটা কিছু ঘটবে। আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে দেবদর্শনও দাঁড়িয়ে গেলেন। আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো ঠাকুরমশাই, দাঁড়িয়ে পড়লেন যে? বুঝলাম নীল আলোটা উনি দেখতে পাচ্ছেন না, না পাওয়ারই কথা। বললাম, কিছু না, আজ শুক্লপক্ষের একাদশী পড়ে গিয়েছে। চাঁদের আলো সামান্য হলেও থাকা উচিত ছিল। এত অন্ধকার হলো কিভাবে? দেবদর্শন বললেন, চাঁদ আকাশে আছে ঠাকুরমশাই, পশ্চিমে হেলে পড়েছে কিনা আমবাগানের আড়ালে বলে দেখতে পাচ্ছেন না। বড় অন্ধকার, তাই না? যা বলেছেন, নিজের বাড়িটাই দেখতে পাচ্ছি না। এই জিনিসটা বারবার আমাকে অবাক করেছে। স্পষ্ট সুন্দর নীল আলোয় উদ্ভাসিত হয়ে আছে মুখুজ্জে বাড়ি, কিন্তু আমি ছাড়া কেউ তা দেখতে পাচ্ছে না। আমার মানসিক শক্তি খানিকটা দেবদর্শনের মধ্যে সঞ্চারিত করে ওকে আলোটা দেখাতে পারতাম, কিন্তু এই ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার জন্য কিছুটা পূর্ব প্রস্তুতির দরকার, নইলে উনি ভয় পেয়ে যেতেন। বৈঠকখানায় বসে দেবদর্শন বললেন, সারা রাত তো জেগে, তাছাড়া কয়েকদিন ধরে আপনারও পরিশ্রম কম যাচ্ছে না, একটু ঘুমিয়ে নেবেন নাকি? তখন ব্রাহ্ম মুহূর্ত, পূব আকাশে প্রাক উষার হালকা আভাস। বৈঠকখানার পাশে একটা বড় জগডুমুর গাছের ডালে ভোরের প্রথম দোয়েল পাখি ডাকতে শুরু করেছে। রাত্রিরে না ঘুমলেও ঠিক এই সময়টায় আর কোনো জড়তা থাকে না। ঈশ্বরের আশীর্বাদ হয়ে মনের ভেতর পবিত্রতা জেগে ওঠে, সকালের আলো ফুটে ওঠে। বললাম, না মুখুজ্জে মশাই, এখন আর শোবো না। বসুন, তাহলে গল্প করা যাক।
আমিও শোবো না। রঘু, রঘু, হ্যাঁ একটু তামাক দিয়ে যা না। দুপুরে খাওয়ার পর দেবদর্শন বললেন, মাছ ধরার নেশা আছে? খুব। আমার গ্রামে আমি ছোটবেলা থেকে মেছো তারানাথ বলে বিখ্যাত। কেন বলুন তো? চলুন কাল তাহলে রানীদিঘিতে মাছ ধরা যাক। আমার শ্বশুরবাড়ির কয়েকজন আত্মীয়রও আসার কথা আছে। সবাইকে কাল রাত্রের লুচি আর মাছের কালিয়া খাওয়াবো। বললাম, রানীদিঘি কোথায়? বেশি দূর নয়, ওই আমবাগানটার পেছনে। বেশ গাছপালায় ছায়া ঢাকা সুন্দর পরিবেশ। মনের মতো পরিবেশ না হলে মাছ ধরে সুখ নেই। এই শেষের দফায় আমি দেবদর্শনকে একজন পাকা মেছুরে বলে চিনতে পারলাম। অনেক মাছ ধরাটা বড় কথা নয়, পরিবেশ এবং মাছ ধরার উদ্যোগটাই বড় কথা। বললাম, ঠিক বলেছেন, দিঘিতে ভালো মাছ আছে, টোপে ঠোকরায়। দেবদর্শন হাসলেন, বললেন, প্রচুর মাছ আছে। ও দিঘি জমিদার বাড়ির নিজস্ব সম্পত্তি, বাইরের কেউ ব্যবহার করে না। এই পালা পার্বণে জাল ফেলা হয়, প্রয়োজন মতো সামান্য মাছ রেখে বাকি আবার ছেড়ে দেওয়া হয়। এমন অনেক মাছ আছে যাদের ওজন প্রায় 20-30 সের হবে, গায়ে শ্যাওলা গজিয়ে গিয়েছে। তবে টোপে ঠোকরাবে কিনা সে তো অনেকটা কপালের ব্যাপার। ছিপে যদি না আসে তাহলে ওই জাল ফেলে দরকার মতো মাছ ধরে নিতে পারেন তো? না না, আত্মীয়দের বলেছি নিজে মাছ ধরব। এখন জাল ফেলাটা। বুঝলাম। এখন কিছু মাছ অন্তত নিজে না ধরলে শ্বশুরবাড়ির মানুষদের কাছে তার সম্মান থাকবে না। একটু ভাবনাও হলো, শরৎকালের এই সময়টায় চারে মাছ আসবে কি, এটা ঠিক মাছ ধরার সময় নয়। দেবদর্শন মানুষটি বড় ভালো, নিজে মাছ ধরে আত্মীয়দের খাওয়াবেন। এই সামান্য স্বাদটুকু পূর্ণ না হলে মনে ভারী দুঃখ পাবেন। কি করা যায়? বিকেলের ছায়া গাঢ় হয়ে এলে গ্রামের পথে একটু বেড়াতে বেরোলাম। শরৎ সন্ধ্যার একটা আলাদা স্নিগ্ধ রূপ আছে। ঝোপঝাড় থেকে কেমন সুন্দর মিষ্টি গন্ধ বের হয়। মাথার ওপর দিয়ে পাখিরা বাসার দিকে উড়ে যায়। পথের বাঁকে এক জায়গায় একটা বড় আকন্দ গাছ, প্রায় আমার মাথা ছাড়িয়ে লম্বা। বড় বড় চ্যাটালো ফ্যাকাশে সবুজ পাতায় ভরপুর প্রাণ শক্তি প্রকাশিত হয়েছে। সে গাছ থেকে বুড়ো আঙুলের মতো মোটা আর কোড়ে আঙুলের মতো লম্বা কিছুটা ডাল ভেঙে নিয়ে কোমরে গুজে রাখলাম। যাক, গাছ অন্তত কিছু এগিয়ে রইল। সন্ধে গাঢ় হতে মুখুজ্জে বাড়ি ফিরে এলাম। দেউড়িতে বসে বাতির কাঁচ পরিষ্কার করছিল রঘু। তাকে বললাম, হাতের কাজটা শেষ করে আমাকে একটা নড়ুন এনে দিতে পারো? আগে নড়ুন? নখ কাটবেন বুঝি? কাল সকালে নলিন পাড়ামানিককে পাঠিয়ে দেব। আরে, কারুকে পাঠাতে হবে না, তুমি একটা নড়ুন আমাকে দিয়ে যাও। কিছুক্ষণ পরে রঘু অতিথিশালার ঘরে এসে একটা চকচকে নড়ুন দিয়ে গেল। রাত্রিরে খাওয়ার পর বসে বসে নড়ুন দিয়ে ওই আকন্দ গাছের ডাল থেকে একটা ছোট্ট গণেশ মূর্তি কুঁদে বের করলাম। আকন্দ কাঠ নরম, তাই অসুবিধে হলো না, দেখতে বেশ ভালোই হলো। গণেশ মূর্তি বানানোর একটা সুবিধা আছে, নাদা পেট আর সামনে সুর দুলিয়ে দিলেই গণেশ। খুব বড় শিল্পী হওয়ার দরকার পড়ে না।
মোটামুটি আদর আনতে পারলেই জিনিসটা কি তা বোঝা যায়। পুজো উপলক্ষে কাছারি এখন বন্ধ। নায়েব মশাইকে বলেছিলাম একটা নীলের বড়ি আমাকে জোগাড় করে দিতে। উনি কাছারির দরজা খুলে লেখার কালি বানাবার একখানা বড়ি এনে দিয়েছিলেন বিকেলে। মাটির ভাঁড়ে কুঁজো থেকে জল ঢেলে তাতে বড়ি গুলে গাঢ় নীল কালি বানিয়ে তাতে গণেশ মূর্তি ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। যখন তুললাম তখন সাদা আকন্দ কাঠ রং টেনে কটকটে নীল হয়ে গিয়েছে। নীল গণেশ খুব শুভকারী দেবতা। সঠিক আরাধনা করতে পারলে ওকে দিয়ে করানো যায় না এমন কাজ নেই। তোমাদের আগেও নীল গণেশের কথা বলেছি, তোমাদের মনে নেই। যাই হোক, পরদিন সকালে জলখাবার খাওয়ার পর মুখুজ্জমশায়ের ডাক এলো। সরঞ্জাম তৈরি, এবার মাছ ধরতে যাওয়া হবে। কাছারি বাড়ির সামনে দেখি দেবদর্শন ব্যস্ত হয়ে কর্মচারীকে কি করতে হবে বোঝাচ্ছেন। একজন ভৃত্য 5-6 গাছা ছিপ নিয়ে দাঁড়িয়ে। মাটিতে ছড়িয়ে রয়েছে নানা মাপের কৌটো আর ভাঁড়। তা থেকে মনোমুগ্ধকর সব গন্ধ বেরোচ্ছে। হঠাৎ সম্মিলিত গলার কোলাহল শুনে দেখি একজন ভদ্রলোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে এদিকে আসছেন। বুঝলাম এরাই দেবদর্শনের শ্বশুর বাড়ির আত্মীয়। এদের সামনেই তিনি মাছ ধরে দেখাতে চান। রানীদিঘি সত্যি একটা বিশাল জলাশয়। এপার থেকে ওপারে দাঁড়ানো মানুষকে ভালো চেনা যায় না। যেখানে মাছ ধরতে বসা হবে সেখানে বাড়ির মেয়েদের স্নান করার জন্য বাঁধানো ঘাট। কয়েকখানা প্রাচীন আম কাঁঠালের ছায়ায় স্নিগ্ধ হয়ে আছে। 2-4টে কলা পাতা পেতে দেবদর্শন মাছ ধরতে বসে গেলেন। একটু উঁচুতে পৈঠার ওপর শতরঞ্জি ভাঁজ করে বসলেন অতিথিরা। সকাল বিকালে সামান্য হিমের ভাব থাকলেও বেলা হবার সঙ্গে সঙ্গে রোদ্দুর বেশ চরচর করে বেড়ে ওঠে। কিন্তু এখানে সারাদিনই ছায়া থাকবে মনে হয়। ছুপছুপ শব্দ করে জলে চার ছড়াচ্ছেন দেবদর্শন। গন্ধে চারিদিক মম করছে। পুরুষ্টু কেঁচো দিয়ে টোপ গাঁথা হলো। শক্ত মুঠোয় ছিপ ধরে তীক্ষ্ণ চোখ করে বসলেন বটে, কিন্তু জমিদার মশাই আজ কতটা সফল হবেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রইল। গত 20 বছর ধরে মাছ ধরে আসছি। শরতের সকালে টোপে মাছ ঠোকরাতে খুব একটা দেখিনি। দেবদর্শন আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুরমশাই, একটা ছিপ নিয়ে বসে যান না, শুধু দেখবেন কেন? না না, আজ আপনিই ধরুন, আজ আর হাত লাগাতে ইচ্ছা করছে না। মাছ ধরতে ইচ্ছা করছিল না এমন নয়, কিন্তু ভাগ্যবশে ওর বদলে আমার ছিপে মাছ উঠলে উনি দুঃখ পেতেন। আর সত্যিকারের মেছুরে মাছ ধরা দেখতেও ভালোবাসে। উনি বিশেষ পীড়াপিড়ি করলেন না। আমিও দেবদর্শনের পেছনে একখানা কলা পাতা পেতে বসে পড়লাম। যা আশঙ্কা করছিলাম তাই ঘটতে চলল। দুপুরে খাওয়ার সময় পর্যন্ত একটা মাছও চারে এলো না। একসময় ছিপ গুটিয়ে রেখে উঠে দাঁড়িয়ে দেবদর্শন বললেন, চলুন খেয়ে আসা যাক, তারপর আবার বসা যাবে, ততক্ষণে চার আর একটু জমুক। আত্মীয়র দলটিও একটু উসখুস করছিল। তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে নিচু স্বরে বললাম, চিন্তা নেই, খেয়ে এসে বসুন, পাবেন।
দেবদর্শন চমকে আমার দিকে তাকালেন, মুখে কিছু বললেন না। আমি একটু হাসলাম। প্রথম হেমন্তের বেলা চট করে পড়ে আসে। খাওয়ার পরে আর দেরি না করে আবার রানীদিঘির পাড়ে ফিরে আসা হলো। ছিপ মুঠো করে বসে গেলেন দেবদর্শন। আর চোখে তাকিয়ে দেখলাম জমিদার মশাইয়ের সব আত্মীয়রা এখনো এসে পৌঁছায়নি। যারা এসেছেন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, এদিকে কারো তেমন মনোযোগ নেই। আমি ধুতির ভাঁজে লুকিয়ে রাখা নীল গণেশের মূর্তিটা বের করে দেবদর্শনের মাথার ওপর দিয়ে দিঘির জলে ছুঁড়ে দিয়ে বললাম, সেতার্ক নিমার্তিং গণনার্থং পঞ্চন্তং ওং অন্তরিক্ষায় সাহা। দেবদর্শন চমকে উঠে ফিরে তাকালেন। তার চোখে মুখে বিমূঢ় দৃষ্টি। বললেন, কে কি ফেললো জলে? এ মাছ পালিয়ে যাবে যে? এতক্ষণে হয়তো চার একটু জমে আসছিল। ভাবনা নেই, ও আমি একটা জিনিস ফেলেছি। আপনি? সে কি, কি জিনিস? উত্তরে বললাম, ঘুরে বসুন মুখুজ্জে মশাই, বাঁদিকে ছিপের ফাতনা কাঁপছে। বড় মাছ, দু তিনবার কেঁপে ফাতনা একেবারে নিতলি হয়ে গেল। হর্ষধ্বনি করে আত্মীয় দল উঠে দাঁড়াল। ধনুকের মতো বেঁকে গিয়েছে ছিপ। মাছ ছুটছে দিঘির উত্তর পশ্চিম কোণ লক্ষ্য করে। কিরকির আওয়াজ করে ঘুরে যাচ্ছে হুইল। গতকাল তামাক খেতে খেতে তার মাছ ধরার সরঞ্জাম দেখিয়েছিলেন দেবদর্শন। কলকাতায় লোক পাঠিয়ে অনেক খরচ করে কিনে আনা মূল্যবান বর্মি বাঁশের ছিপ, বিলিতি হুইল আর বঁড়শি খাঁটি ইস্পাতের তৈরি, শক্ত মুগার সুতো, মথুরা থেকে আনানো ময়ূরের পাখার ফাতনা। যত বড় মাছই হোক, একবার গাঁথলে আর সহসা ছাড়া পাবার উপায় নেই। প্রায় পৌনে 1 ঘন্টা খেলাবার পর হুইল গুটিয়ে ঘাটের কাছে মাছটা টেনে আনলেন দেবদর্শন। তার গা বেয়ে ঘাম ঝরছে, কিন্তু মুখ উজ্জ্বল। বড় মাছ গেঁটেছে, এ খবর রটে যাওয়ায় রানীদিঘির পাড়ে ভিড় জমে গিয়েছে। অনেকক্ষণ লড়ে যদিও মাছটা নির্জীব হয়ে পড়েছে, তবুও জলের ভেতর ও জিনিস বাঘের মতো শক্তি ধরে। রঘু এবং আরও 3 জন লোক জলে নেমে পাঁজা কোলা করে জাপটে মাছটা ওপরে তুলে এনে ঘাটের পৈটেই শুইয়ে দিল। 14-15 সের ওজনের বিশাল লালচে রুই, একটা বাছুরের মতো বড়। সবাই নানা রকম প্রশংসাসূচক কথা বলছে। কেউ ফিটে এনে মাছটা মাপার কথা বলছে। আমি তাকিয়েছিলাম দেবদর্শনের দিকে। তিনি ভারী খুশি হয়েছেন। মানুষটির মনের মধ্যে কোনো ঘোর প্যাঁচ নেই। এইটুকু কৃতিত্বেই ভদ্রলোক তৃপ্ত। বললাম, এতে হবে তো, না আর একখানা ধরবেন? দেবদর্শন বললেন, না না, এতেই খুব হয়ে যাবে। আজ তো কেবল বাড়ির লোক আর এই এরা, সব মিলিয়ে ধরুন 30 জন। মুড়ো আর আস্তাস বাদ দিয়ে যদি 10 কি 11 সের মাছও পাই, তাহলেও ভেসে যাবে। আর ধরা উচিত হবে না। কোনো কিছুর অপচয় করতে নেই। তারপর বললেন, সুন্দর মাছটা বলুন, এর মুড়োটা কিন্তু আজ আপনাকেই খেতে হবে। সে কি, আমি কেন? নিয়ম জানেন না? মাছ যে ধরেছে মুড়ো তাকেই খেতে হয়। স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেবদর্শন বললেন, সেই জন্যই তো মুড়োটা আপনি খাবেন। নিয়ম জানি বলেই তো এ কথা বলছি। আমরা দুজন কয়েক মুহূর্ত পরস্পরের দিকে তাকিয়ে রইলাম। তারপর আমি হেসে বললাম, বেশ তো, মুড়ো খেতে হয় খাবো, কিন্তু মাছটা আপনিই ধরেছেন।
সব কিছু বাদ দিয়ে মোট 12.5 সের মাছ পাওয়া গেল। পেট ভরে মাছ খেয়ে সবাই ভারী খুশি। কেবল খেতে খেতে দেবদর্শন হাসি হাসি মুখে আমার দিকে তাকাচ্ছিলেন। পরের 2 দিন ভালোই কাটল। খাই দাই আর গ্রামের পথে পথে ঘুরে বেড়াই। সত্যি বলতে কি, এ কদিন আরামে থেকে থেকে আমার অভ্যেসটাই খারাপ হয়ে গেল। আর বড় জোর 2 দিন, তারপর আবার বেরিয়ে পড়তে হবে পথে। বাঁশবাগানের পাশ দিয়ে যে পথটা বেঁকে নদীর দিকে চলে গেল, সেই পথে সন্ধ্যের দিকে রোজ হাঁটতাম। 2 দিন পরে পূর্ণিমা। রাঙা চাঁদটা পূর্ব দিগন্তের একটু ওপরে ভেসে থাকে, অনেকটা ওই দেবতাদের দেওয়া আকাশ প্রদীপের মতো। আমবাগানের ওপারে ঝোপঝাড়ের মধ্যে থেকে শেয়ালের দল একসঙ্গে ডেকে ওঠে। লক্ষ্মী পুজোর দিন খুব ভোরে উঠে শিশির ভেজা ঘাসের পথে হেঁটে নদীতে স্নান করতে গেলাম। হেমন্তর সকালে অবগাহন স্নান ভারী আরামের, একটা পবিত্রতার বোধ এনে দেয়। স্নান করে ফিরতে রঘু এসে বলল, ঠাকুরমশাই, কর্তাবাবু বৈঠকখানায় এসে বসেছেন, আপনাকে ডাকছেন। আপনি আজ ওখানেই জল খাবার খাবেন। বৈঠকখানায় তাকিয়া হেলান দিয়ে আলবোলার নলে টান দিচ্ছেন দেবদর্শন। এই সকালেই তারও স্নান হয়ে গিয়েছে। আমাকে দেখে বললেন, বসুন। ওরে রঘু, ঠাকুরমশাইকে তামাক দিয়ে যা। তামাক এলো। প্রায় সঙ্গে সঙ্গেই জল খাবার। খাঁটি ঘিয়ে ভাজা খাস্তা পরোটা, বেগুন ভাজা এবং 1 থাবা সর, তার উপরে মোটা করে চিনি ছড়ানো। বললাম, এ কি, আমার একার জন্য কেন? আপনার কই? আমি এখন খাবো না। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় আমি সারাদিন নির্জলা উপোস করি। রাত্রিরে একেবারে পুজোর পর অঞ্জলি দিয়ে প্রসাদ নেব। আপনি সংকোচ বোধ করবেন না। সূর্য অস্ত গেল। পুরোপুরি অন্ধকার নামবার আগে পূর্ব দিগন্ত বেয়ে উঠে এলো সোনালি রঙের পূর্ণিমার চাঁদ। আমাকে বৈঠকখানায় বসিয়ে রেখে দেবদর্শন স্নান করতে গিয়েছিলেন। এবার স্নান সেরে গরদের ধুতি আর চাদর পরে এসে তিনি বললেন, চলুন ঠাকুরমশাই, পুজোর সময় হয়েছে। আমি উঠে দাঁড়াবার আগেই হঠাৎ বাইরে কিসের একটা হইচই শোনা গেল। ঘরে এসে ঢুকলো রঘু, নায়েব মশাই এবং আরও কয়েকজন। তারা সবাই খুব উত্তেজিত। সবাই একসঙ্গে কি একটা বলতে চাইছে। দেবদর্শন অবাক হয়ে বললেন, কি হয়েছে? কি ব্যাপার? তারা কিছু বলবার আগেই ভিড়ের পেছন থেকে এগিয়ে এলো একজন মানুষ। সেও উত্তেজনায় হাঁপাচ্ছে। লোকটি ভূষণ রায়। দেবদর্শন বললেন, এ কি ভূষণ, কি হয়েছে? গোলমাল কিসের? ঘরের মধ্যে একটা উৎকণ্ঠিত নীরবতা। কিন্তু দেবদর্শনের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম ভূষণ রায় কিছু বলার আগেই উনি উত্তরটা জেনে গিয়েছেন। ভূষণ রায় বললেন, রাজাবাবু, আপনি বিলেতি ডার্বির সেকেন্ড প্রাইজ পেয়েছেন, 80,000 টাকা। এই একটু আগে টেলিগ্রামে খবর এসেছে। বলতে বলতে ভূষণ রায় উত্তেজনায় কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে 2 হাতে নিজের মাথা ধরে রইলেন। হঠাৎ দেখলে মনে হবে তিনি এক্ষুনি একটি ভয়ানক খারাপ খবর পেয়েছেন। আসলে চরম শোক আর চরম উল্লাসের প্রকাশ অনেকটা একই রকম।
বাইরে একটা সম্মিলিত গলার কোলাহল শুরু হলো। এসব খবর বাতাসের মতো দ্রুত ছড়িয়ে পড়ে। যারা পুজো দেখতে আর প্রসাদ পেতে এসেছে তারা সবাই চেঁচাচ্ছে, জয় রাজাবাবু, জয় মা লক্ষ্মী। যারা দেরি করছিল তারাও খবর পেয়ে দলে দলে এসে ভিড় বাড়াচ্ছে। মানে ভূষণ রায় আসবার পথে খবরটা ছড়াতে ছড়াতে এসেছেন। দেবদর্শন আমার হাত দুটো একবার চেপে ধরলেন। তার চোখে কৃতজ্ঞতার দৃষ্টি। তারপর বললেন, একটু বসুন, আমি একবার ভেতর থেকে আসছি। বাইরে গোলমাল শুনে ওরা হয়তো ভয় পাচ্ছেন। একটু বাদে বাড়ির ভেতর থেকে উলুধ্বনি আর শাঁখের আওয়াজ ভেসে এলো। বুঝলাম দেবতার কাছে পারিবারিক কৃতজ্ঞতা প্রকাশ আরম্ভ হয়েছে। ভূষণ রায় এখনো মাটিতেই বসে আছেন। মানুষটি এমনিতে নম্র আর নিরীহ হলেও বেশ বুদ্ধিমান। কথা বিক্রি করে যাদের খেতে হয় তাদের বোকা হলে চলে না। কিন্তু বাস্তব ঘটনার আকস্মিকতায় তিনি বর্তমানে কেমন যেন থিতিয়ে গিয়ে প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে বিগলিত অর্থহীন হাসি হাসছেন। জিজ্ঞাসা করলাম, আপনার বিক্রি করা টিকিটে এর আগে কখনো প্রাইজ উঠেছে? মাথা নেড়ে ভূষণ রায় বললেন, না, কখনো না, এই প্রথম। ছোটোখাটো প্রাইজও ওঠেনি কখনো? 200-500 কিংবা অমনি কিছু? না ঠাকুরমশাই, প্রাইজের টাকার কমিশন কখনো চোখে দেখিনি। কেবল টিকিট বিক্রি করলে টাকায় 6 পয়সা করে পায়, তাতে কি সংসার চলে? আমার ছাতা আর জামা জুতোর তালি দেখুন। বাড়ি গিয়ে ডিগডিগে ছেলেপুলোকে দেখে আসুন। এবার পুজোয় কারো জামা কাপড় হয়নি ঠাকুরমশাই। এই টাকা থেকে আপনি কত পাবেন? কোম্পানি থেকে বেশি নয়, বেশিরভাগটাই নিয়ে নেবে কলকাতার যে আসল এজেন্ট সে। আমাকে 1000-2 দেবে বোধ হয়। কী আর করব, যা দেয় তাই অনেক। তবে রাজাবাবু মানুষ খুব ভালো। উনি কি আর কিছু দেবেন না? নিশ্চয় দেবেন, উনি আমাকে ভালোবাসেন। দেবদর্শন ভেতর থেকে ফিরে এলেন। তক্তাপোষে তাকিয়া হেলান দিয়ে বসে প্রথমেই বললেন, ভূষণ, এর থেকে 5000 টাকা আমি তোমাকে দেব। তোমার জন্যই তো প্রাইজটা পেলাম। ভূষণ রায় তার দিকে তাকিয়ে বললেন, আমার জন্য নয়, এই যে এই ঠাকুর মশাইয়ের জন্য। আমার টিকিটে কিছুই পেতেন না, ইনি বেছে দিয়েছিলেন বলেই। সে কথা ঠিক। যাক, তোমরা এখন সবাই পুজোর মণ্ডপে যাও, আমি আসছি। উপস্থিত লোকেরা টিকিট পছন্দ এবং বদলানোর ব্যাপারটা কিছুই জানে না। তারা একটু অবাক হয়ে তাকিয়ে আছে। ভূষণ রায় বললেন, চলো 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 হে, পুজোর জায়গায় চলো, রাজাবাবু বিশ্রাম করে আসছেন। ভূষণ রায় গপ্প লোক। বুঝলাম কিছুক্ষণের মধ্যেই টিকিট বদল করে দেবার ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়বে। এও বুঝলাম যে হয় কাল নয় পরশু সকালে আমাকে এ গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ভূষণ রায়ের গল্প শুনলেই মানুষের স্রোত শুরু হবে, তখন পালানো ছাড়া গতি নেই। উজ্জ্বল মুখে বাড়ির ভেতর থেকে ফিরে এলেন দেবদর্শন। বললাম, কি কেমন লাগছে? মানুষটি অত্যন্ত সংযমী। যে খবর তিনি একটু আগে শুনেছেন বা অন্য কেউ সে সংবাদ পেলে কি যে করত তার ঠিক নেই। কিন্তু দেবদর্শন বাইরে কোনো উচ্ছ্বাস না দেখিয়ে সবাইকে বললেন, যাও তোমরা পুজোর জায়গায় যাও, আমি আসছি। তক্তাপোষের এক পাশে বসে তাকিয়ায় কনুই রেখে হেলান দিয়ে দেবদর্শন। তারপর বললেন, ঠাকুরমশাই, টাকাটা তাহলে পাইয়েই দিলেন? হেসে বললাম, আমি কেন? টিকিট বিক্রি করেছে ভূষণ রায়, কিনেছেন আপনি, ঘোড়া দৌড়েছে বিলেতে, খবর এসেছে ডাক বিভাগের টেলিগ্রামে। আমি কি করলাম?
দেবদর্শন মিষ্টি করে হাসলেন। তার ব্যক্তিত্বের স্বরূপটাই মিষ্টি। ওসব কথা থাক। আপনি কি করেছেন আমি তা জানি, কেবল কয়েকটা জিনিস ঠিক বুঝতে পারছি না। যেমন কি জিনিস? আবঝা আবঝা বুঝতে পারছি অমর জীবনের ছড়ার সঙ্গে টিকিটের নাম্বারের একটা যোগ আছে, নইলে ভূষণ রায়ের পছন্দ করা টিকিট আপনি বদলাতে বলবেন কেন? ছড়াটার মানেই বা কি? বললাম, মুখুজ্জে মশাই অমর জীবন ছড়ার মধ্যে যে সংকেত ব্যবহার করেছিল সেটা একটা পুরনো ধাঁধা। আমাদের ছোটবেলায় দেশে ঘরে খুব প্রচলিত ছিল। নানা রকম চেহারা এই ধাঁধা বাসর ঘরে কিংবা বাড়িতে জামাই এলে তাকে ঠকানোর জন্য ফিরে ফিরে দেখা দিত। ছোটবেলায় ধারাপাত পড়েছেন তো? ধারাপাতের প্রথম দিকে একে চন্দ্র দুয়ে পক্ষ কবিতাটা মনে পড়ছে কি? অমর জীবনের ছড়ার মূল সংকেত ওই ধারাপাতের কবিতা। দেবদর্শন বললেন, ঠিক বুঝতে পারছি না ঠাকুরমশাই, আর একটু খুলে বলবেন? বললাম, কবিতাটা মনে করুন। দিকে দিকে সাগরেতে ভাই, চোখে চোখে চাঁদ খুঁজে পাই। দিক কখানা? চারটে তো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তাহলে দুবার দিক, অর্থাৎ চার চার। ঠিক আছে, পরের কথা সাগরেতে। সাগর কটা? না সপ্ত সমুদ্র। তাহলে এ পর্যন্ত কি হলো? দিক দিক সাগর, মানে 4 4 7। পরের লাইনে ছড়াই বলছে চোখে চোখে চাঁদ খুঁজে পাই। তিনে নেত্র, অর্থাৎ পরপর দুটো 3 হবে, আর চাঁদ তো একটা, কাজেই পুরো সংখ্যাটা দাঁড়ালো 4 4 7 3 3 1। আপনি এর 4খানা আগের নম্বরের টিকিট নিচ্ছিলেন, নিলে একটুর জন্য প্রাইসটা হাতছাড়া হয়ে যেত। আমি কেউ না মুখুজ্জে মশাই, পুরস্কারটা আপনার ভাগ্যেই পাইয়ে দিয়েছে অমর জীবনের মাধ্যমে। কিছুক্ষণ একদৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন দেবদর্শন, তারপর বললেন, অমর জীবন কে? বললাম, আমি জানি না মুখুজ্জে মশাই, এই প্রশ্ন আপনি আগেও করেছেন। উত্তর জানা থাকলে আমারও আনন্দ হতো। কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই থাক, তাতে জীবন সরস থাকে, জীবনে বিশ্বাস থাকে, আনন্দ থাকে। সব জেনে ফেলতে নেই। চলুন, পুজোর সময় হলো, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। দেবদর্শনকে পুজো মণ্ডপে আসতে দেখে সবাই হর্ষধ্বনি করে উঠে দাঁড়াল। সেদিনকার পুজোর পরিবেশই আলাদা। অকস্মাৎ ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা, অন্তত আমরা সঠিক ব্যাখ্যার অভাবে যাকে অলৌকিক বলে মনে করি, তা মানুষের মনে বিশ্বাস আর ভক্তির জোয়ার এনে দেয়। সেদিনও তাই হয়েছিল। আলোচনার গতি দেখে ভেতরে ভেতরে ক্রমাগত উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম। যাই হোক, জিজ্ঞেস করলাম, অমর জীবন রহস্য কি শেষ পর্যন্ত ভেদ হয়েছিল? তারানাথ বলল, না, অমর জীবনের কাহিনী এখনো চলছে। একটু অবাক হয়ে তার দিকে তাকালাম। তারানাথ ও প্রসঙ্গে আর কিছু বলল না বটে, কিন্তু কেমন করে যেন স্পষ্ট বুঝতে পারলাম সে কি বলতে চায়। মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে বোধ করি অমর জীবনের গল্পটা মিশে রয়েছে। হঠাৎ কোথাও তা শেষ হবার নয়। বললাম, এ গল্পের তাহলে এখনো অনেক বাকি? অনেক। আজকে তো শেষ হবেই না। যতদিন বাঁচব একটু একটু করে বলে গেলেও শেষ হবে না। তা সে যাই হোক, আপাতত দেবদর্শন মুখুজ্জের অংশটুকু বলে শেষ করি।
তারপর আবার আর একদিন হবে। তোমরা পানি ফল তো খেয়েছো নিশ্চয়ই। পুকুরে পানি ফলের ঝাঁক দেখেছো কখনো? হঠাৎ হঠাৎ তারানাথ এরকম কথার গতি পরিবর্তন করে থাকে। হেসে বললাম, দেখেছি, আমারও তো গ্রামেই বাড়ি। কেন? পানি ফলের ঝাঁক অর্ধেক পুকুর ছেয়ে থাকে, কিন্তু যে কোনো একটা জায়গা ধরে টান দিলে সবটা একসঙ্গে নড়ে ওঠে। আমাদের বেঁচে থাকাও ঠিক তাই। আলাদা ঘটনা বলে কিছু হয় না, সবকিছু সবকিছুর সঙ্গে সম্পর্কিত। আমি, তুমি, দেবদর্শন, অমর জীবন, জীবন, মৃত্যু, হাসি, কান্না, সব। তোমাদের এখনো বয়স অল্প, পরে নিজেরাই সব বুঝবে। ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের শেষটুকু গুজে দিয়ে তারানাথ শুরু করল। পূর্ণিমার আলোয় চারদিক ভেসে যাচ্ছে। তেমন জ্যোৎস্না তোমরা শহরে কখনো দেখবে না। পাখিরা সকাল হয়ে গিয়েছে মনে করে ডাকতে আরম্ভ করে। ঈষৎ শীত শীত ভাব, অথচ পুরো ঠান্ডা পড়েনি। এখানে ওখানে কাশের গুচ্ছ চাঁদের আলোয় দেখাচ্ছে যেন রূপোর মেঘ। পুজো মণ্ডপে বড্ড ভিড়। তাছাড়া আজ দেবদর্শনের প্রাইজ পাওয়ার ব্যাপারটা সর্বত্র উত্তেজনা তৈরি করেছে। ভূষণ রায় আর আমাকে দেখলেই লোকে কথা বলবার জন্য দাঁড়িয়ে পড়ছে। তার চেয়ে ভিড় থেকে দূরে আপন মনে থাকাই ভালো। মুখুজ্জে বাড়ির বাঁ দিকে নদীতে যাবার পথের মুখে একটা পুরনো ভাঙা মন্দির। জ্যোৎস্নায় দেখাচ্ছে যেন হালকা জল রঙে আঁকা ছবি। সেদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ মাথার ওপর দিয়ে নিঃশব্দে ডানা মেলে একটা বেশ বড় সাদা লক্ষ্মী পেঁচা উড়ে গিয়ে মন্দিরের চূড়ায় বসল। মন্দিরটা মুখুজ্জ পরিবারের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত। বর্তমানে আর্থিক কারণে কিছুটা ভগ্রদশা প্রাপ্ত হলেও একজন পুরোহিত সেখানে নিত্য পুজো করে থাকেন। সন্ধ্যাবেলা আরতি হয়। মন্দিরের প্রতিষ্ঠিতা দেবী বিশালাক্ষী। কালো পাথরের মূর্তি, ভারী প্রশান্ত মুখ। ঠিক আজকের দিনে বংশের অধিষ্ঠাত্রী দেবীর মন্দিরের ওপর লক্ষ্মী পেঁচার উড়ে বসাটা একটা সুলক্ষণ। মৃদু পায়ের আওয়াজ শুনে পাশে তাকিয়ে দেখি কখন দেবদর্শন এসে দাঁড়িয়েছেন। হাত জোর করে প্রণাম করছেন মন্দিরের দিকে মুখ করে। তার মুখ উদ্ভাসিত। বললাম, প্রণামটা কি পেঁচাকে? দেবদর্শন হেসে বললেন, না না, দেবীকে। তবে ঈশ্বরের প্রকাশ সর্বজীবেই। পেঁচাকে প্রণাম করলে অন্যায় কি? অন্যায় আর কি? যে স্তরে উঠলে ওই উপলব্ধি হয়, সেখানে পৌঁছালে সবাই সমান। আর পেঁচা প্রাণীটাও বেশ সুন্দর। দেবদর্শন কেবলমাত্র দুঁদে বৈষয়িক জমিদার নন, সে কথা তো আগেই বলেছি। মানুষটার ভেতর কবিত্ব আর সৌন্দর্য মিশে গিয়ে চমৎকার একটা স্নিগ্ধ রসায়ন তৈরি করেছে। তিনি বললেন, পুজো মণ্ডপে বেজায় ভিড় জমেছে। আপনাকেও দেখতে পেলাম না। ঠিক বুঝেছি আপনি এখানে এসে দাঁড়িয়ে আছেন, তাই আমিও চলে এলাম। কি অপূর্ব জ্যোৎস্না ফুটেছে দেখছেন? এই দেখো, ইনি আবার একা চললেন কোথায়? জমিদার বাড়ি থেকে বেরিয়ে এক ঘোমটা দেওয়া বউ মানুষ পায়ে চলা সুড়ি পথটা দিয়ে বিশালাক্ষী মন্দিরের দিকে চলেছেন। বোধহয় মুখুজ্জে গিন্নি। মন্দিরে প্রণাম করে তারপরে পুজোর জায়গায় যাবেন। বললাম, বৌঠান না? দেবদর্শন বললেন, হ্যাঁ, কিন্তু একা যাচ্ছেন কেন? বাড়ির বাকি মেয়েরা কই? পেছনে হয়তো সবাই আসছে। দেবদর্শনের স্ত্রী কিন্তু মন্দিরের পৈঠায় বা
চালাতে দাঁড়িয়ে প্রণাম সারলেন না। সিঁড়ি বেয়ে উঠে মন্দিরে ঢুকে গেলেন। আমরা এখানে দাঁড়িয়ে থাকলে বেরোবার সময় উনি আমাদের দেখতে পাবেন। ওর অস্বস্তি হতে পারে, সে কথা ভেবে আমি বললাম, চলুন মুখুজ্জে মশাই, নদীর দিক থেকে একটু ঘুরে আসি। আবার বলছি, সেসব দিনের কথা ভাবলে এখনো বুকের মধ্যেটা কেমন করে ওঠে। কাশফুলে ঢাকা জ্যোৎস্না মাখা সাদা বালির চরে দুজনে বেশ কিছুক্ষণ পাইচারি করলাম। কিন্তু দেবদর্শন কথা বলে পরিবেশের মাধুর্য নষ্ট করলেন না। কিছুক্ষণ পরে আমি বললাম, চলুন এবার ফিরে যাই, পুজো হয়তো এতক্ষণ শেষ হয়ে এলো। ফেরবার সময় আমাদের ডান দিকে বাঁশঝাড়ের পাশে বিশালাক্ষী মন্দিরটা পড়ল। তার ওধারে মুখুজ্জে বাড়ি, আর বাঁ দিকে পথ থেকে একটু ভেতরে পুজো মণ্ডপ। পুজোর জায়গায় ঢোকবার মুখে দেবদর্শন থমকে দাঁড়িয়ে নিজের বাড়ি থেকে আসার পথের দিকে তাকিয়ে একটু অবাক গলায় বললেন, এ কি, এদের আজ হলো কি? বারবার কোথায় যাওয়া আসা করছে? তাকিয়ে দেখলাম মুখুজ্জে গিন্নি বাড়ির অন্য মেয়ে বউদের সঙ্গে চলেছেন পুজো মণ্ডপে। মানে তিনি বিশালাক্ষী মন্দিরে প্রণাম করে বাড়ি ফিরে গিয়েছিলেন, এখন আবার সবাইকে নিয়ে পুজো দেখতে যাচ্ছেন। পুজো শেষ হয়ে গেল। পুরোহিত শান্তির জল আর চরণামৃত দিলেন সবাইকে। ওদিকে কয়েকজন কর্মচারী প্রসাদ বিতরণ শুরু করেছে। ছোট ছোট চেরা কলা পাতার টুকরোয় চটকে মাখা খিচুড়ি ভোগ একটু বেশি রাত্রিরে শুরু হবে। বাচ্চারা শামিয়ানার নিচে ছোটাছুটি করছে, বয়স্করা নিজেদের মধ্যে গল্প গুজবে ব্যস্ত। আমরাও বৈঠকখানায় ফিরে এলাম। কোনো কারণে দেবদর্শনের ভুরু কুঁচকে রয়েছে। কিছু একটা ভাবছেন ভদ্রলোক। রঘু তামাক দিয়ে গেল। তামাক টানতে টানতে এটা সেটা গল্প করছি, কিন্তু দেবদর্শনের মুখের গম্ভীর ভাবটা যাচ্ছে না। হঠাৎ উনি বললেন, ঠাকুরমশাই, আমার স্ত্রী যখন প্রথমবার একা বিশালাক্ষী মন্দিরে প্রণাম করতে যাচ্ছিলেন, তখন তার হাতে কিছু ছিল কি? অকস্মাৎ এই প্রশ্নে একটু অবাক হয়ে বললাম, হাতে? আমি তো ঠিক, দাঁড়ান দাঁড়ান, একখানা ডাঁটাওয়ালা পদ্ম ছিল বোধ হয়, তাই না? দেবদর্শন বললেন, আর দ্বিতীয়বার যখন বাড়ির মেয়েদের সঙ্গে আসছিলেন? হ্যাঁ, তখন তো হাতে পুজোর ডালা ছিল। কেন এ প্রশ্ন করছেন কেন? দেবদর্শন যেন কিছুটা আপন মনেই বললেন, তাহলে পদ্মটা উনি কোথায় রেখে এলেন? পরে তো হাতে ছিল না। এই সামান্য ব্যাপারে দেবদর্শন ব্যস্ত হচ্ছেন কেন বুঝতে পারলাম না। বললাম, ডালাতেই রাখা ছিল হয়তো, পাশ থেকে দেখা যায়নি। তাই? তা হবে হয়তো, অন্ধকারে বুঝতে পারিনি, নইলে আর যাবে কোথায়? মানুষের একটা না একটা বাতিক থাকেই, ভেবে মজা লাগল। দেবদর্শনের মতো বিচক্ষণ বুদ্ধিমান লোক এই সামান্য একটা বিষয় নিয়ে এতক্ষণ মাথা ঘামাচ্ছেন। নিমন্ত্রিতদের খাওয়া মিটতে মিটতে অনেক রাত্রির হয়ে গেল। এ পরিবারের নিয়ম, বাইরের কারো খাওয়া বাকি থাকতে বাড়ির কেউ খেতে বসবেন না। আমরা বৈঠকখানাতে বসে তামাক খাচ্ছিলাম। রাত 1টা কি 1:30 নাগাদ রঘু এসে দেবদর্শনকে বলল, চলুন কর্তামশাই, খাবার জায়গা হয়েছে। ভেতর বাড়ির বারান্দায় খেতে বসলাম দুজনে। কলা পাতায় করে খাওয়া। মুখুজ্জে বাড়ির রীতি অনুযায়ী পুজোর প্রসাদ ধাতু পাত্রে পরিবেশন করা হয় না। খিচুড়ি, 5 ভাজা, 5 মিশেলি একটা ঘন্ট,
তার মধ্যে আলু, কচু, বেগুন, থোড়, পালং পাতা, চাল কুমড়ো সবই আছে। তারপর লুচি আর পায়েস। একটা জিনিস বরাবর দেখেছি, পুজোর ভোগ হিসেবে যে খিচুড়ি রান্না হয় তার স্বাদ অদ্ভুতভাবে আলাদা। বর্ষার দিনে গরম খিচুড়ি আর ডিম ভাজা খাওয়ার ইচ্ছে হয়েছে, বেশ তো রেঁধে খাও। চড়ুই ভাতি কিংবা পোশালায় খিচুড়ি রান্না হয়েছে, বেশ তো পেট ভরে খাও। রান্না নিশ্চয়ই ভালো হবে, কিন্তু সে অন্য রকমের ভালো। পুজোর ভোগের স্বাদ তাতে তুমি পাবে না। মাথা নিচু করে খেয়ে যাচ্ছি, বুঝতে পারছি রান্নাঘরের দরজার পাশে মুখুজ্জেগিন্নি দাঁড়িয়ে রয়েছেন। অতিথির খাওয়ার সময় গৃহকর্ত্রীর উপস্থিত থাকা বনেদি বাড়ির নিয়ম। হয়তো তিনি কথা বলবেন না, কোনো ছোট মেয়ে বা কর্মচারীর মাধ্যমে কি লাগবে তা জিজ্ঞাসা করে নেবেন, কিন্তু নিজে আড়ালে দাঁড়িয়ে সমস্ত সময়টা তদারক করবেন। আমার ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি একটু অন্যরকম হয়ে দাঁড়িয়েছিল। পরপর দুবার কিছুদিনের ভেতরে এসে অতিথি হওয়ায় মুখুজ্জেগিন্নির সহজ মাতৃত্বপূর্ণ চরিত্রের জন্য আর লটারির প্রাইজ পাবার টিকিটটা যে আমি বেছে দিয়েছি সে খবরটা রাষ্ট্র হয়ে পড়ায় বাড়ির সকলেই আমাকে একান্ত আপনজন বলে ভাবতে শুরু করেছে। খেতে খেতে দেবদর্শন বললেন, বিশালাক্ষী মন্দিরে প্রণাম করে আবার ফিরে গিয়েছিলেন কেন? সবাইকে নিয়ে একবারে তো গেলেই পারতে। দরজার আড়ালে একটুখানি নীরবতা। তারপর মুখুজ্জেগিন্নি একটু অবাক গলায় বললেন যে তিনি বিশালক্ষী মন্দিরে যাননি। খাওয়া থামিয়ে মুখ তুলে তাকালেন দেবদর্শন। যাওনি? কি বলছো তুমি? কি বলছি, বাড়ির মেয়েরা মিলে যখন পুজোর জায়গায় যাচ্ছি তখন তো তোমার সাথে দেখাই হলো। তুমি আর ঠাকুরমশাই মিলে নদীর ধারের পথ দিয়ে ফিরছিলে। আমাদের দেখে বাঁশঝাড়ের তলায় দাঁড়িয়ে ওকে কি যেন বললে। তার আগে আর কোথায় গেলাম? তার আগে তুমি একা যাওনি বিশালক্ষী মন্দিরে প্রণাম করতে? না তো, আমি, রাজুর মা, বিরাট পিসি আর ছেলেপুলে মিলে একবারই বেরিয়েছিলাম। কেন জিজ্ঞেস করছো বলো তো? কিছু হয়েছে কি? না, হয়নি কিছু, কিন্তু আমি যে স্পষ্ট তোমার হাতে একটা। আমি একটু কেশে বললাম, ওটা বোধহয় ভুল দেখেছেন মুখুজ্জে মশাই। দেবদর্শন আমার দিকে তাকিয়ে বললেন, সে কি? আপনিও তো। আমি জোর দিয়ে বললাম, সেসব কথা পরে হবে, এখন চাঁদের আলোয় অত ভালো করে কিছু দেখা যায় না। কাকে দেখতে কাকে দেখেছেন? দেবদর্শন কেমন হকচকিয়ে গিয়েছেন। কিছুক্ষণ আগেই ওর সঙ্গে এ নিয়ে আমার কথা হয়েছে। ওর মতো আমিও যে বউ ঠাকুরেনকে বিশালাক্ষী মন্দিরে ঢুকতে দেখেছি তা বলেছি। কিছুক্ষণের মধ্যেই আমার এই উল্টো কথা বলায় উনি খুব অবাক হয়েছেন, সন্দেহ নেই। দেবদর্শন বললেন, কিন্তু আপনি যে। ফের খেতে শুরু করে নিচু গলায় বললাম, খেয়ে নিন, পরে কথা হবে। কোজাগরী লক্ষ্মী পুজো বেশিরভাগ পূর্ববঙ্গেই পালিত হয়। দেবদর্শনের জমিদারি ঠিক পূর্ববঙ্গে নয়, বরং বেশ খানিকটা দূরেই বলতে হবে। কিন্তু উৎসব আর আনন্দ করার আকাঙ্ক্ষা মানুষের এত প্রবল যে তা কোনো প্রথা কিংবা দেশকালের সীমা মানে না। উৎসব করার সুযোগ পেলে মানুষ সঙ্গে সঙ্গে সেটিকে আঁকড়ে ধরে। মুখুজ্জে বাড়ি ছাড়াও এই অঞ্চলে অনেক জায়গাতেই কোজাগরী লক্ষ্মী পুজো হতে দেখলাম। এই লক্ষ্মী পূর্ণিমা রাতে ঘুমোতে নেই, সারা রাত জেগে তাস পাশা খেলে, গল্প গুজব করে কাটিয়ে দিতে হয়। কোনো কোনো পরিবারে আবার নিজেদের মধ্যে জুয়া খেলারও রীতি আছে। মুখুজ্জে পরিবারে জুয়া খেলাটা হয় না, কিন্তু আড্ডা দিয়ে রাত জাগা হয়। আমি দেবদর্শনকে বললাম, চলুন না,
বাইরে একটু ঘুরে আসি। কি চমৎকার চাঁদের আলো ফুটেছে। তাছাড়া দেরি করে খাওয়া হলো তো হাঁটা চলা করলে হজম হবে। দেবদর্শন আমার কাণ্ডে অবাক হওয়া ছেড়ে দিয়েছেন। কোনো দ্বিধা না করে বললেন, চলুন। তারপর অভ্যাগতদের দিকে তাকিয়ে বললেন, আপনারা বসুন, তামাক খান, আমি এক্ষুনি আসছি। রাত তখন প্রায় 2:30। রূপোর চাকার মতো চাঁদ পশ্চিম আকাশে হেলে পড়েছে বিশাল পাঁকুড় গাছের পেছনে। মৃদু হিমের ছোঁয়া বাতাসে কি যেন কি কত কথা মনে পড়ে যায়। স্বার্থ, হিংসা আর হানাহানির মধ্যেও মনে হয় আকাশ মধু, বাতাস মধু। মনে হয় মৃত্যু আর অন্ধকার সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য মুক্ত জীবনের আনন্দ। দেবদর্শন আমার দিকে তাকিয়ে আছেন। বললাম, মুখুজ্জে মশাই, কেবল লটারির টাকা পাওয়া নয়, আপনার পরিবারের ইতিহাসে আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটেছে ঠাকুরমশাই? আসুন আমার সঙ্গে, দেখাচ্ছি। দেবদর্শনকে নিয়ে বিশালাক্ষী মন্দিরের দিকে এগিয়ে গেলাম। দেবদর্শন উদ্গ্রীব হয়ে আমার সঙ্গে আসছেন, যদিও আমি নিজেই জানি না ঠিক কি দেখাতে তাকে নিয়ে চলেছি। তবে আমি দেখেছি কোনো অলৌকিক প্রত্যক্ষণ বিষয়ে আমার পূর্বানুভূতি সচরাচর নির্ভুল হয়। বিশালাক্ষী মন্দির পর্যন্ত মাটির সুড়ি পথটায় দেখার মতো কোনো কিছু নেই। তারপর থেকে পথ ভাগ হয়ে একটা চলে গেল নদীর দিকে, আর একটা পুজোর মণ্ডপের দিকে। এই দুই পথের সংযোগস্থলেই বিশালাক্ষী মন্দির। ভাগ হওয়ার জায়গাটা থেকে মন্দিরের দিকে এগোতেই চোখ পড়ল সারি সারি পায়ের ছাপ। সাদা রঙের কিছুতে পা ডুবিয়ে হাঁটলে যেমন হয় ঠিক তেমনি। বাড়ির মেয়েরা চালবাটা কিংবা খড়িমাটি গুলে যেমন মা লক্ষ্মীর পা আঁকে, অনেকটা সেরকম। পার্থক্য এই, পুজোর জন্য আলপনা হিসেবে আঁকা পায়ের ছাপ জোড়া জোড়া, মনে হয় পাশাপাশি। দেখলে মনে হয় যেন কেউ কিছুক্ষণ সেখানে বিশ্রাম করার জন্য দাঁড়িয়েছিল। আর এই যা ছাপ দেখছি, এ নকল ছাপ নয়, এ হলো সত্যিকারের কোনো হেঁটে যাওয়া মানুষের পা। দুজনে নিঃশব্দে মন্দির পর্যন্ত হেঁটে গিয়ে দেখলাম কেবল মন্দিরের গর্ভগৃহে ঢোকবার দরজার সামনে পায়ের ছাপ এক জোড়া, অর্থাৎ যার তিনি এইখানে এক মুহূর্ত দাঁড়িয়ে বিশ্রাম করেছিলেন। সিঁড়ি বেয়ে আমরা দুজন মন্দিরের চাতালে উঠেছিলাম। শেষ জোড়া পায়ের ছাপের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার দিকে মুখ তুললেন দেবদর্শন। তার চোখে জল। বললেন, ঠাকুরমশাই, আমি যা ভাবছি তা কি সত্যি? ঠিক তাই মুখুজ্জে মশাই। শুধু আপনার নয়, আমার জীবনও ধন্য। পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চাঁদ। এবার রাত ফুরিয়ে আসছে। হেমন্তের শেষ রাত্রিরে আকাশ, বাতাস আর পৃথিবী যেন কেমন এক রূপকথার দেশে পরিণত হয়। বাঁশ পাতার ফাঁক দিয়ে আসা রাত্রি শেষের জ্যোৎস্না, ঈষৎ শীতের ছোঁয়া আর পুজো মণ্ডপ থেকে দেবী বাড়ি ফেরা লোকজনের গলার মৃদু গুঞ্জন পরিবেশকে অবাস্তব আর অপার্থিব করে তুলেছে। এখন প্রকৃতির সাধারণ নিয়ম আর বলবৎ নয়, এখন সব কিছুই ঘটতে পারে। মন্দিরের চাতালে দাঁড়িয়ে চোখ মুছছেন দেবদর্শন। বললাম, সব মানুষ ভাগ্যবান নয়, কোনো কোনো মানুষ ভাগ্যবান। ক্ষমতা, টাকা পয়সা এসব অনেকেরই থাকে,
কিন্তু আপনার জীবনে আজ যা ঘটল তা খুব কম মানুষের ভাগ্যেই ঘটে। যাকে আজ আপনি দেখেছেন তিনি আপনার স্ত্রী নন, তিনি। আমি চুপ করতে দেবদর্শন বললেন, কে তিনি? বলুন ঠাকুরমশাই। তিনি স্বয়ং দেবী। আপনি আজ দেবীর আশীর্বাদ পেয়েছেন। দেবদর্শন বললেন, এখান দিয়ে তিনি হেঁটে গিয়েছেন, এই তার পদচিহ্ন। আমার স্ত্রীর রূপে তিনি দেখা দিলেন কেন? তবে তবে কি? এর আর কি উত্তর দেব? বললাম, মায়েরা সকলেই দেবী। মাটির পিলসুজের ওপর মাটির তৈরি ঘিয়ে প্রদীপ জ্বলছে মন্দিরের ভেতর। অন্যদিন ছোট মাপের রেডির তেলের প্রদীপ জ্বলে, সেটিও পাশেই রাখা আছে। সন্ধ্যাবেলা নিত্য পূজার পর জেলে দেওয়া হয়েছে, এখনও তা জ্বলছে। সেই স্নিগ্ধ আলোয় দেবীর প্রস্তরময়ী প্রতিমা যেন মুখে সত্যিকারের হাসি ফুটিয়ে রেখেছে, এবং দেবীর ডান হাতে একটি ডাঁটিওয়ালা তাজা পদ্ম। এরপরে আর কোনো প্রশ্ন থাকে না। আমি এবং দেবদর্শন করজোড়ে দেবীকে প্রণাম জানালাম। দু হাতে কড়া ধরে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন দেবদর্শন। তারপর পেছন ফিরেই বললেন, এ কি, পদচিহ্ন আর নেই? শুধু চাতালেই নয়, সিঁড়ির ধাপে ধাপে এবং সুড়িপথে শ্বেত সংকেতে আঁকা সেই দেবীর পায়ের ছাপ আর কোথাও নেই। দেবী আমাকে এবং গৃহস্বামীকে জানিয়ে দিতে এসেছিলেন যে তার আবির্ভাব ঘটেছিল। পরের দিন সকালবেলা জলখাবার খাওয়ার পর বেরিয়ে পড়লাম। গ্রামের প্রান্ত অবধি এগিয়ে দিতে এলেন দেবদর্শন। আমি বারণ করেছিলাম, তিনি শুনলেন না। গ্রামের একবারে শেষ সীমায় একটা মহা নিম গাছের তলায় দাঁড়িয়ে তাকে বললাম, আর নয়, এবার ফিরে যান, আবার দেখা হবে। ব্যগ্রভাবে আমার হাত দুটো ধরে দেবদর্শন বললেন, দেখা হবে বলছেন? একটু ইতস্তত করে বললাম, দেখা হবে, আর যদি কোনো কারণে আমাকে খুব প্রয়োজন হয় তাহলে। কি তাহলে? তাহলে নির্জনে কোথাও দাঁড়িয়ে মধুসুন্দরী দেবীর নাম উচ্চারণ করে একান্তভাবে আমার দেখা পেতে চাইবেন। যেখানেই থাকি না কেন আমি ঠিক জানতে পারব। ব্যাস, এতেই হবে? মধুসুন্দরী দেবী কে? বললাম, এটাই হবে। মধুসুন্দরী দেবী আমার আরাধ্যা। কি করে আপনার ডাক শুনতে পাবো আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ আমিও তার উত্তর জানি না। আর পেছনে না তাকিয়ে হাঁটতে শুরু করলাম। আপনারা এতক্ষণ শুনছিলেন অলাচক্র গল্পের অংশবিশেষ। গল্পের পরবর্তী অংশ শুনবেন পরের পর্বে। পরের পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।